আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমাদের আজকের গুরুত্বপূর্ণ আলোচনার শিরোনাম দিয়েছি আমি একা, ওয়াকার একা, বড় একা, ওয়াকারের পাশে কেউ নেই। এই আলোচনার সারমর্ম হচ্ছে যে আপনারা আজকে আ নুরুল হক নূরের উপরে যেই হামলা হয়েছে রাষ্ট্রীয় বাহিনীর, বিশেষ করে সরাসরি যদি বলি ওয়াকারের নির্দেশে, রাশেদ খান তিনি নিজে বলেছেন যে সেনাবাহিনীর আ যিনি সেনাপ্রধান তার এসইও যিনি আছেন শামস, সেই ব্রিগেডিয়ার জেনারেল শামস নিজে এটার নির্দেশ দিয়েছেন। অতএব সেনাবাহিনীর প্রত্যক্ষ মদদে এই হামলাটা হয়েছে। সেই হামলার পরে আজকে তাদের যে প্রতিবাদ সমাবেশ ছিল, সেই সমাবেশে আমরা যে বক্তব্য শুনেছি সেটা আপনারা সারা দেশের মানুষ শুনেছেন। সেই অনুষ্ঠানে উপস্থিত থাকাদের মধ্যেও আমাদের সাথে আছেন কর্নেল হাসিনুর আছেন। তারপরে আছেন কর্নেল মোহাম্মদ জাকারিয়া হোসেন, মেজর মোহাম্মদ জামাল হায়দার। জামাল হায়দার ভাই আমাদের সাথে আজকে প্রথম। জামাল হায়দার ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের আলোচনার মূল বিষয়টা হবে হচ্ছে যে সেনাবাহিনীর যেই অপতৎপরতা, দেশ বিরোধী, রাষ্ট্র বিরোধী, ভারতের পক্ষে, শেখ হাসিনার পক্ষে তাদের যে অবস্থান, ডক্টর ইউনূসের সরকারকে বারবার বিতর্কিত করতে নানান অসহযোগিতামূলক যেই কার্যকলাপ তারা করে যাচ্ছে, সেটার ব্যাপারেই আমাদের আজকের আলোচনা। আমরা আলোচনায় প্রথমেই কর্নেল হাসিনুর রহমান বীর প্রতীক, আপনার কাছে যেতে চাই। স্যার, আপনি বলবেন যে আমাদের আজকে যেই সেনাবাহিনীর প্রতি যেই মানুষের ক্ষোভ আমরা আজকে সমাবেশে দেখেছি, আপনি নিজেও ক্ষোভ প্রকাশ করেছেন। আপনার মতো একজন দেশপ্রেমিক, আপনাকেও সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলতে হচ্ছে। সেনাবাহিনী কেন এত বিপদে যাচ্ছে? রাহিম, উপস্থিত সবাই আসসালামু আলাইকুম। এমন একটা বিব্রতকর অবস্থায় আছি আসলে সত্যিকার অর্থে। আজকে যাওয়ার পর বুঝলাম জনগণ কি বলে, আমি অকাকে সেটা বুঝে না। আমার সত্যি লজ্জা লাগতেছিল। দেখেন, প্রথম থেকেই অকারের আচরণগুলি সন্দেহজনক ছিল। আমরা এটা মনে করছি ঠিক আছে। একটা সে তো আওয়ামী লীগ কর্তৃক নিয়োজিত, আত্মীয় একটু ভুল ত্রুটি হতে পারে। বাট যখন রাষ্ট্রের দর্শনের সাথে দ্বিমত হয়ে যায়, জনগণের প্রত্যাশার সাথে যখন দ্বিমত হয়, তখন তো এটা আর ক্ষমা সুন্দরভাবে দেখা কায়দা নেই। দেখেন, আমাদের সেনাবাহিনীর প্রধান সাবেক ইকবাল করিম ভূঁইয়া সম্বন্ধে অনেকের অনেক কিছু থাকতে পারে। আমার কাছে সেটা আমি উনাকে অন্যভাবে দেখি। আমি উনাকে অন্যভাবে সেভাবেই বলি। উনি একটা সুন্দর একটা ফেসবুকে একটা স্ট্যাটাস দিচ্ছেন। পরিষ্কার করে যে জিনিসটা আমাদের চাওয়া পাওয়া তাই বলছেন। তো কিছু অফিসারের জন্য তো সেনাবাহিনী ধ্বংস হতে পারে না। আমি ইলিয়াস ভাই আপনাকে বলি, যে যেইভাবে বলুক, অকার চাচ্ছে তার নিজের গুম খুনে জড়িত অফিসাররা উনি নিজে বিচার করবেন। আমার কথা হলো, সেনাবাহিনী কি সে ক্ষমতা আছে? অবশ্যই নাই। এই গুমের যে আইনটা, সেটা ব্রিটিশ আমলের আইন। এটাকে আবার সুন্দর করে নতুন করে রাষ্ট্রীয় বাহিনী কখনো গুম করে নাই। ব্রিটিশ কখনো চিন্তা করে নাই। ব্রিটিশ এই আইনটা আনে নাই। আনছে গুম, হয়তো সন্ত্রাসী কার্যক্রমের জন্য গুম। তার দণ্ড ছিল ৭ বছর। কিন্তু সেনাবাহিনী না, এই সশস্ত্র বাহিনী বা শৃঙ্খলা বাহিনী, সরকারি বাহিনী গুম করে, এটা তো আসলে ব্রিটিশরা ভাবেও নাই। যাই হোক, এখন সুন্দর একটা আইন হয়েছে। এখানে যেন অকারের আপত্তি আছে। এখন সে আপত্তি থাকতে পারে। আমার কথা হলো, আপনারাই তো হাসিনাকে ফ্যাসিস্ট বানাইছেন। এই সেনাপ্রধান যারা ছিলেন, মানে মেরুদণ্ডহীন সেনাবাহিনীর সেনাপ্রধান, মূলত ডিজিএফআই, এনএসআই, এরা কি অন্য বাহিনীর লোক ছিল? সেনাবাহিনীর। যে যেভাবে ইনিয়ে বিনিয়ে বলুক, কোনো কায়দা নাই। সেনাবাহিনীর প্রশ্রয়ে এই হাসিনা ফ্যাসিস্ট হয়েছে। এবং দেখেন, এরপরে যে ৪ নম্বর কেউ থাকে, সেটা হলো গিয়া আপনার আইজিপি প্রিজন, ঢাকা ডিএমপি কমিশন। এই ৫ জনই মূলত হাসিনাকে ফ্যাসিস্ট বানাইছে। এরা তো এই ফ্যাসিস্টের কোনো স্কোপ ছিল না। আপনারা তো কেউ বাধা দেন নাই তাকে। তাও আমি বাদ দিলাম। যখন আমি ২২ সালে আয়না করার কথা বললাম, ডিজিএফ এর ভিতরে আছেন জেনারেল ওয়াকার, সেনাবাহিনীর জেনারেল ছিলেন না? উনি কেন প্রতিবাদ করেন নাই? এতগুলি জেনারেল, সব কটার জেলে পাঠানো উচিত, দণ্ড হওয়া উচিত। কেন তারা প্রতিবাদ করে নাই? কর্নেল হাসিন বলতেছে ঘটনা সত্য না মিথ্যা যাচাই করি। কেউ কি বলছেন? কেউ তো বলেন নাই। এখন দণ্ড আপনাকে উপভোগ করতে হবে। এত অনৈতিক কর্মকাণ্ড করছেন আপনারা, ভাবতে পারেন? আপনারা হলে আপনি কি করতেন? আপনার বাচ্চার কষ্ট, আপনার কষ্ট, একবার চিন্তা করেন। এর চেয়েও জঘন্য কাজ আপনারা করছেন এই হাসিনাকে বাঁচায় রাখার জন্য। আর সেই প্রেম এখনো বজায় রাখছেন। আমি মনে করবো জেনারেল ওয়াকার সেই প্রেম, ভারত প্রীতি এখনো বজায় রাখছেন। আমাদের জনগণ সেটা মানে না। আমি হাসিন মানি না, আমাদের সাথে কেউ মানবে না। আমরা বাংলাদেশী লোক, এখন ভারতের আধিপত্য মুক্ত বাংলাদেশ চাই। আমাদের দেশ হবে আমাদের মতো করে। আওয়ামী প্রেম এই দেশে চলবে না। একটা ঘটনা, উনি একবার এখানে যাচ্ছেন, সেখানে যাচ্ছেন, ওই দেন দরবার। আরে তুমি ভাই সেনাবাহিনী প্রধান, তুমি থাকবা ক্যান্টনমেন্টে। আপনি চলে যাচ্ছেন ঢাকেশ্বরী মন্দিরে, ৩ বাহিনী নিয়ে প্রধান যাচ্ছেন ঢাকেশ্বরী মন্দিরে, জীবন কানাই দাসের নেতৃত্বে। এটা কি আমরা চাই নাকি আমার সেনা প্রধান ঢাকেশ্বরী মন্দিরে যাবে? এটা তো কাম্য না। কোনো মাদ্রাসা যাবেন, তাও কাম্য না। আপনি রাজনীতি করতে চাচ্ছেন, আমাদের মনে আতঙ্ক জাগে এইসব বিষয়। তারপরে দেখেন, একের পর এক বিতর্ক। আমাদের প্রমোশন বোর্ড নিয়ে একটা বোর্ড বানালো, প্রজ্ঞাপন, সম্পূর্ণ তার সাথে বিতর্ক। উনি মানতে যাচ্ছেন এই বোর্ড। এত বড় হ্যাডাম কিভাবে থাকে? ইলিয়াস ভাই, আপনার মনে আছে কিনা জানি না, বিএনপির সময় একজন আইজিপি
তাকে কিন্তু দণ্ড দিয়ে জাস্ট পানিশমেন্ট দেওয়া হয়েছিল 2000 টাকা, স্বপরিণতভাবে ডেকে আনা হয়েছিল। ওই ট্রাফিক সালাম দেয় নাই, তাকে কিন্তু 2000 টাকা ফাইনের জন্য তাকে বাড়ি যেতে হয়েছে। ওনারা ভুলে দেন আইন কানুন। যে কোনো বিচারপতি ডাক দেন যদি অকারকে, জেনারেল ওয়াকারকে আসেন, কিভাবে আপনার হাসিনা বাংলাদেশ থেকে চলে গেল আপনাদের সশস্ত্র বাহিনীর বিমানে করে, উত্তর দেন। কি উত্তর দিবেন? একজন জেনারেল সাথে গেছিল নামায় দিয়া, ডিজিএসএসএফ নাজমুল, হ্যাঁ নাজমুল, তাকে নামায় দিয়ে চলে আসে। মানে কত মহব্বত, প্রেম। এই প্রেম থেকে বাইরে তো সময় লাগবে। এখন এদেরকে দেখার সময় নাই। 1 বছরে ওনারা সংস্কার করতে পারেন নাই, মনের মধ্যে চেতনা চেঞ্জ করতে পারেন নাই। আমি অনুরোধ করবো ইলিয়াস ভাই, ওনারা সব জেনারেলরা হলি কোরআন ধরে শপথ করবেন, আমরা রাষ্ট্রের জন্য থাকবো, দেশের জন্য থাকবো না। আমরা আওয়ামী লীগকে তালাক দিলাম, ভারতকে তালাক দিলাম, আমরা দেশের জন্য নিবেদিত। এছাড়া আমি এদেরকে বিশ্বাস করি না। ডক্টর ইউনূস যদি অতি উদার হন, আপনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। আপনার কমান্ডের সাথে চ্যালেঞ্জ করতেছেন জেনারেল ওয়াকার, আমাদের প্রমোশন ক্ষতিগ্রস্ত প্রজ্ঞাপন নিয়ে। আপনি যদি হেডম থাকলে কিছু করেন না, ছেড়ে দেন ক্ষমতা, সামন উইল টেক ওভার। আর এইভাবে তো দেশ চলতে পারে না। এখন দেখেন ভাই, এই জাতীয় পার্টি, আপনার আপনার গোয়েন্দা প্রধান কথা বলছে। আজকে শাহবাগে ছিলাম, ইলিয়াস ভাই, আমার লজ্জায় আমার মাথা হেট হয়ে গেছে। মানে আমরা কোন জায়গায় আছি? জনগণ ঘৃণা করতেছে। আপনি যদি বাড়াবাড়ি করে, আমি মনে হয় আজকে এরপর আগুন লাগানো হলো। জাতীয় পার্টিকে পুনর্বাসন করতে হবে কেন? কিন্তু জাতীয় বেইমান পার্টি এটা জাতীয় বেইমান পার্টি। এটাকে কোনো প্রশ্রয় নেই। সাথে যারা আছে 14 দল, সব বাতিল করতে হবে। আর যেসব জেনারেল এখন ওই ভারত প্রীতি আছেন, তাদেরকে বাতিল করতে হবে, পরিষ্কার। আর এটা ফয়সালা করতে হবে ডক্টর ইউনূসের। আপনি তাদেরকে রাখবেন কি রাখবেন না, এই জেনারেল দিয়া, এই প্রীতি ভালোবাসা দিয়ে রাখা যাবে না। আপনি ইলিয়াস ভাই, আপনি জানেন এই ব্রিগেডিয়ার শাম থাকতে এই একটা ব্রিগেডিয়ার মেজর সাদেক, হ্যাঁ মেজর সাদেকের অপকর্ম, ওই তাকে তো দণ্ড দিলেন না, মেজর সাদেককে পানিশমেন্ট দিচ্ছেন, বা দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছেন ব্রিগেডিয়ার শাম। একটা অফিসার দীর্ঘদিন ঢাকায়, আপনি জানেন না, এটা বললে হবে না তো। আমরা তো বলবো পার্টি টু ইট, অকারণে জড়িত না সন্দেহ আছে। একইভাবে আপনার স্টেশন কমান্ডার এই অপকর্ম করছে, এখন ডিসমিস করছে তাকে। পার্টিটা আপনাকে জানেন না কেন? কেন ইলিয়াস ভাইকে বলতে হইলো? ভাবমূর্তি কার নষ্ট হচ্ছে আর্মির? আগে অ্যাকশন নেন না কেন? কি অ্যাকশন নিচ্ছেন এই ব্রিগেডিয়ার শামসের প্রতি? আপনার ব্রিগেডিয়ার শামস দিয়ে চালাতে চান, প্লিজ, আপনার এখানে আমাদের চাই না। আমরা জানি আপনি খুব ভালো মানুষ, দেশপ্রেমিক ভালো মানুষ, বাট আপনার ভারত প্রেমটা থাকতে হবে। আমাদের অনেক সংশয়, অনেক কিছু এখন আমরা সন্দেহ জাগতেছে, জানি আমরা এই আপনাকে দিয়ে নির্বাচন আমাদের পক্ষে সম্ভব না। লোকজন অনেক কথাই বলে, আশ্বস্ত করে, নিজেও আশ্বস্ত না, 111 হবে না, কিন্তু আপনার আচরণ সন্দেহজনক। আপনি লেফটেন্যান্ট জেনারেল হাফিজ কত সিনিয়র, মানে চিন্তা করতে পারেন, উনি 4 শট, এদিকে উনি 13 লং কোর্স, 13টা লং কোর্স, তার উপরে আছে অনেক শর্ট কোর্স, এতটা কোর্স সিনিয়র, তার সাথে আপনি পাঙ্গা নিচ্ছেন, রাষ্ট্রের সাথে পাঙ্গা নিচ্ছেন, আপনার শক্তি কি? আমি এটা পরিষ্কার বলতে চাই ইলিয়াস ভাই, কয়েকজন জেনারেল ছাড়া ওকারের সাথে বা ব্রিগেডিয়ার কয়েকজন অসৎ তার সাথে আছে, জুনিয়র অফিসাররা নাই। এবং ভুল করবেন, আপনাকে আমরা কৃতজ্ঞতা জানাই, আপনি বিপ্লবের সাথে ছিলেন, বাট আপনি মনে করাই দেই 18 তারিখ সেনাবাহিনী ডিপ্লয় হয়েছে, এরপর থেকে গুলি কিন্তু 3 তারিখ পর্যন্ত চালাইছেন। এই লোকগুলি দায়বদ্ধ আপনাদের জন্য অপরাধী। কিভাবে আপনার মাথার মধ্যে আসলো হাসিনাকে রক্ষা করার জন্য আপনারা হেলিকপ্টার ব্যবহার করবেন, হোক র্যাবের হেলিকপ্টার, বাট আপনার অধীনস্থ এভিয়েশন আর আর্মির আন্ডারে মেজর বাকি ছিল ওখানে। কিভাবে আপনারা চিন্তা করলেন নিরীহ জনগণের গায়ে গুলি ছুড়বেন? কিভাবে চিন্তা করলেন এপিসি থেকে গুলি করা হবে? কেন আপনি 71 মাউন্টেন ব্রিগেড, 71 মেকানাইজ ব্রিগেডকে নিয়ে আসলেন যাত্রাবাড়ি এলাকায়? এই মানবতা নাই? আমরা আপনার মানবতা দেখাবো না, এখন সব ধরে টান দিব, আপনাকে কোনো ছাড় দেওয়া হবে না। আপনাকে অনেক সম্মান দেওয়া হয়েছে, বিপ্লবের অংশ হিসেবে নেওয়া হয়েছে। আমি এই কথা অনেকবার ইউনিভার্সিটি বলছি, আমাদের বিপ্লবের অংশীদার সেনাবাহিনী এবং গর্বের সেনাবাহিনী। আপনার আচরণ দেখাচ্ছে যে আপনি ভারত প্রেমী এবং অশান্তি সৃষ্টি করছেন। আপনি কেন কেন আপনি এই নূরকে মারতে গেলেন? কোন খুশিতে? একবেলা আপনি হাসনাতের সাথে অনেক আপত্তিকর কথাবার্তা বলছেন, আমরা ভুলে গেছি, ঠিক আছে, হতে পারে রিকভারি করবেন, আপনি রিকভারি করেন না, উদ্দেশ্য পরিণত করতেছেন। আমি লজ্জিত। আমি মনে করি ডক্টর ইউনূসের উচিত কঠোর অবস্থানে যাওয়া। আর ইকবাল করিম স্যার যেটা বলছেন, পরিষ্কার বলছেন, সুন্দর বলছেন, একদম সেনাপ্রধান হিসেবে বলা উচিত। আমি লজ্জিত আসলে ইলিয়াস ভাই, আমাদের অনেক জেনারেল, একটা জেনারেল কথা বলে না, এই একমাত্র জেনারেল ইকবাল করিম ভুইয়া কথা বললেন, বাকি সব ঘুমাচ্ছে। ওনারও দায়িত্ব আছে, ওনারা টকশো আসতে পারেন, কথা বলতে পারেন যে আসলে কি করণীয়, কি করানো উচিত না। উনি দুটো হ্যালো বলতে পারেন, অকার এটা করো না, তাও করেন না। আমি ধন্যবাদ জানাই ইকবাল করিম ভুইয়াকে, উনি অন্ততপক্ষে একটা সুন্দর একটা ফেসবুক স্ট্যাটাস দিয়ে উনি ওনার অবস্থান পরিষ্কার করছেন, আমি কৃতজ্ঞ। জি কর্নেল, আমার ধন্যবাদ আপনাকে ভাই। জি কর্নেল জাকারিয়া হোসেন। মেজর জামাল হায়দার ভাই, আপনার ইয়েটা যদি একটু করেন না, এই হেড রোটা একটু, জি জি জি, আর একটু, জি থ্যাংক ইউ। কর্নেল জাকারিয়া ভাই, আমাদের কর্নেল হাসিনুর রহমান যিনি যেটা বলছিলেন যে
তা তিনি লজ্জিত বিভিন্ন কারণে সেনাবাহিনীর। সেনাবাহিনী একটা জিনিস যেটা নিয়ে সরকারের সাথে আসলে সরাসরি তারা একদম বিরোধী পক্ষ হিসাবে কাজ করছে, সেটা হচ্ছে যে যারা গুম খুনের সাথে জড়িত ছিল, পিলখানা হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত ছিল, এই জুলাই আন্দোলনে যারা জড়িত ছিল, তাদের বিচারের ব্যাপারটা নিয়ে এই বিচার সেনাবাহিনী করতে চায়। আমরা দেখেছি যে তনু হত্যাকাণ্ড, তনুকে রেপ করেছে, তনুকে মেরে ফেলেছে, তারপরে সেই বিচারটা পর্যন্ত করতে দেয়নি। একজন পুলিশের এএসপি তখন তাকে সেখান থেকে তিনি কেন সেটা তদন্ত করতে চান, কেন জিজ্ঞাসাবাদ, সিআইডি প্রধান বলেছেন যে জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে আনা হোক। ওই সময় ওইখানকার মেজর জেনারেল এনায়েতুল্লাহ তিনি আসতে দেন নাই, এবং সেগুলো এখনো পর্যন্ত ডকুমেন্ট ইয়েতে আছে। এই যে কাজগুলো করেছে তারা তো বিচার চায় না। আপনি সব শেষ কিছু ঘটনা যদি দেখেন, আমরা কোনো বিচার দেখি না। পিলখানা হত্যাকাণ্ডের মতো ব্যাপার, সেখানে ওয়াকার বলে দিয়েছে ফুল স্টপ। আমরা তাহলে তাদের কাছে বিচারের দায়িত্ব দেবো কিভাবে? আপনি কি মনে করেন কিনা যে সেনাবাহিনীর এই খুনিদের বিচার করতে সক্ষম? হাসিন এবং মেজর জামাল হায়দার, তাদেরকেও অভিনন্দন এবং আপনার দর্শকদের ধন্যবাদ এবং সবাইকে সালাম। আসসালামু আলাইকুম। দুঃখিত, আজকে যে বিষয়টা আপনি নিয়ে আসছেন, সরি, আমাদের সাথে একজন আইনজীবী উপস্থিত হয়েছেন, তিনি আইনি বিষয়গুলো ব্যাখ্যা করবেন যে এই গুম খুনের বিচার কেন সেনা আইনে করা সম্ভব নয়, আমাদের সিভিল আইনে কেন এটাকে নিয়ে আসতে হবে। তো অ্যাটর্নি শেখ সেলিম আমাদের সাথে যুক্ত হয়েছেন। জি ভাই বলুন। জি স্যার। জি, আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আজকের যে বিষয়টা রেখেছেন, এই বিষয়টার ব্যাপারে কিন্তু আমরা আসলে কেউই এখানে যারা আছে, কর্নেল হাসিন, মেজর জামাল হায়দার এবং আমি বিশ্বাস করি আমরা কেউই এরকম একটি বিষয়ে আমরা কিন্তু নিজেরা কোনো ভালো ফিল করছি না। এটা আমাদের কাছে খুবই আনএক্সপেক্টেড। আমরা 5ই আগস্টে সেনাবাহিনীর ভূমিকা আমরা যে সম্মান পেয়েছিলাম জনগণের থেকে, এবং আমরা যে সম্মানটা আমরা গত ফ্যাসিস্ট সরকারের 15 বছরের সেনাবাহিনীর বিভিন্ন কর্মকাণ্ডের, সেনাবাহিনীর কিছু ব্যক্তি বিশেষের কর্মকাণ্ডে যেটা আমরা হারিয়ে ফেলেছিলাম, 5ই আগস্টে সেটা আমরা ফিরে পাই। এবং তারপরে কিন্তু একটা এক্সপেক্টেড ছিল আমাদের সবার কাছে, এবং আমাদের মাননীয় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উনি কিন্তু 5ই আগস্টের পরপরই 5ই আগস্টই উনি বলেছেন এবং পরেও বলেছেন যে আমি দায়িত্ব নিলাম, আপনারা আমার উপর নির্ভর করতে পারেন, ভরসা করতে পারেন, আমি দায়িত্ব নিলাম, আপনাদের নিরাপত্তা দায়িত্ব নিলাম পুরো বাংলাদেশের। এই বক্তব্য উনি দিয়েছিলেন। তখন কিন্তু আমরা অত্যন্ত গর্ব ফিল করেছিলাম নিজেদেরকে যে না, আমরা ইনশাল্লাহ এখন থেকে অতীতে যা ঘটেছে, ফ্যাসিস্ট সরকার যেটা করেছে সেটা ইটস ওভার। এখন আমরা একটি নতুন দিগন্তে যাব এবং নতুন একটা আমাদের যে স্বপ্নগুলো, যে স্বপ্ন নিয়ে এই ছাত্ররা রক্ত দিয়েছে, জনগণ রক্ত দিয়েছে, সেটার একটা আমরা পূর্ণতা পাবো, এই আশা নিয়ে কিন্তু স্টার্ট হয়েছিল। কিন্তু তারপরে যখন আপনি দেখেছেন যে রাওয়াতে এসে যখন মাননীয় সেনা প্রধান যখন বলেছিলেন যে ফুল স্টাফ বিডিআর কার্নেজের বিষয়ে ফুল স্টাফ বলেছেন, আমি ওই প্রোগ্রামে ছিলাম, তখনই কিন্তু আমি এটাকে অত্যন্ত আমার কাছে খুবই সারপ্রাইজিং মনে হয়েছে যে এটা কিভাবে মাননীয় সেনা প্রধান এটা বলতে পারেন। তো তারপরে দেখেন তারপরে যে কর্মকাণ্ডগুলো বেরিয়ে আসছে, কেউ অনেকে বলছে যে আমাদের রিটায়ার্ড কিছু অফিসার আমরা বিভিন্ন সেমিনার করে আমরা সেনাবাহিনী, সশস্ত্র বাহিনী সংস্কার চাচ্ছি, বিভিন্ন ধরনের কথাবার্তা বলছি, এবং সেই সুযোগে অনেক বেসামরিক ব্যক্তিবর্গ তারা এসে এখানে বিভিন্ন কথাবার্তা বলছে, সেনাবাহিনীকে হেয় করছে এবং সেনাবাহিনীর মর্যাদাকে তারা ক্ষুণ্ণ করছে। কিন্তু আপনি দেখেন, আপনার সাথে তো আমি এর আগে একটা অনুষ্ঠান করেছি, এছাড়া বিভিন্ন সেমিনারে আমি বক্তব্য রেখেছি, কথা বলেছি, আলোচনা করেছি, কিন্তু কোথাও কিন্তু আমরা আমাদের যে ইনস্টিটিউশন যেখানে আমরা কর্মরত ছিলাম, জীবনের শ্রেষ্ঠ সময়টা ব্যয় করেছি, সেটা কিন্তু আমাদের একটা আবেগের জায়গা, একটা ভালোবাসার জায়গা। আমরা ওখান থেকে কর্মজীবন শেষ করে রিটায়ারমেন্টে আসছি, তার মানে এটা নয় যে সেনাবাহিনী থেকে আমার বিচ্ছিন্নতা শুরু হয়ে গেছে, তা নয়। এখন যদি কোথাও ওয়ার ডিক্লার হয়, আমরা কিন্তু রিজার্ভিস্ট হিসেবে আমরা যে কিন্তু যুদ্ধ করব, এই সেনাবাহিনী প্রধানের নেতৃত্বে, এই সেনাবাহিনীর কমান্ডের থেকেই যুদ্ধ করব। কাজে আমি বলছি যে সেনাবাহিনী প্রধান, আমি সার্ভিসে থাকি অথবা রিটায়ারমেন্টে আসি, সে কিন্তু সেনাবাহিনী প্রধান। কাজে আমি যেটা বলতে চাচ্ছি, সেনাবাহিনী প্রধানকে নিয়ে যদি কেউ বাহিরে কোনো কথাবার্তা হয়, তাকে নিয়ে যদি মানুষ ক্রিটিসাইজ করে, তার বক্তব্যকে নিয়ে মানুষ করে, এখন তো ট্রোল করে, তাহলে সেটা কিন্তু আমাদের হৃদয়ে লাগে, আমরা কিন্তু সেটা ভালোভাবে নিতে পারি না। কিন্তু আমাদের বক্তব্যের কারণে কিন্তু ডিফেম হচ্ছে না সেনাবাহিনী প্রধান যিনি, তার কর্মকাণ্ড এবং তার বক্তব্যের মাধ্যমে কিন্তু সেনাবাহিনী ডিফেম, এক বছরে অনেকটা তার যে গৌরব, তার যে সেনাবাহিনীর যে ভাবমূর্তি জনগণের কাছে, সেটা কিন্তু অনেকটা এখন আবার সেই ফ্যাসিস্ট সরকারের সময় যে তলানিতে গিয়েছিল, সেই তলানির দিকে যাচ্ছে। অনেকগুলোই ব্যাপার আসছে, আমি যেটা বলবো যে রাওতে যেদিন বলেছেন যে ফুল স্টাফ,
সেদিন থেকে এটা শুরু হয়েছে এবং পরবর্তীতে আপনি দেখেন মেজর সাদেকের ইস্যু, এটা কিভাবে আমরা কিন্তু অবাক হয়ে মানে এতটা অবাক হয়েছি যে এটা কিভাবে সম্ভব। সেনাবাহিনীতে কখনো এরকম ঘটনা ঘটেনি যে একটা অফিসারের ওয়্যার অ্যাবাউট সেটা জানবে না, সেনাবাহিনী জানবে না, এটা হতে পারে না। আমাকে শোনা যাচ্ছে? ইলিয়াস ভাই আমাকে শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। হ্যালো জাকারিয়া, শুনতে পাচ্ছ? জাকারিয়া নেটওয়ার্ক ইস্যু। জাকারিয়া শুনতে পাচ্ছি তো। জাকারিয়াকে আমরা শুনতে, ও আটকে গেছে, নেটওয়ার্ক ইস্যু আছে। নেটওয়ার্ক। ওকে স্যার, মেজর 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 জামাল হায়দার স্যার, আপনি বলেন, আমরা আপনার বক্তব্য শুনে আসি। আচ্ছা, আমি কি জেনারেল বক্তব্য থেকেই শুরু করি। আচ্ছা, যেহেতু প্রথম আসছি তো সবাইকে, আপনার দর্শকদেরকে সালাম। আর আমি একটু ভিন্নভাবে উপস্থাপন করতে চাই, সেটা হচ্ছে গিয়ে সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনী, এক একটা বাহিনীর এক একটা পারপাস আছে। তো সেই পারপাসটা হচ্ছে সার্বভৌমত্বের প্রতীক বলি, বাট তার দায়িত্ব হচ্ছে সার্বভৌমত্ব রক্ষা করা। গত 15 বছরে সার্বভৌমত্ব তারা রক্ষা করেছে, সেই কথাটা তারা কি বলতে পারবে? পারবে না। আর আরেকটা জিনিস হচ্ছে, এই যে একটা পরিবর্তন হলো, একটা আপরাইজ হলো, সেখানে অনেকগুলো ন্যারেটিভ বলা যায়। ফ্যাসিস্টের পলায়ন বলতে পারেন, আপনি বলতে পারেন যে গণতন্ত্র হত্যাকারীর পলায়ন, আপনি বলতে পারেন যে বাংলাদেশের লুটপাটকারীর পলায়ন, কিন্তু আসলে সব কিছুর গোড়া কিন্তু সার্বভৌমত্ব হননকারীর পলায়ন। মানে সার্বভৌমত্বের পক্ষের শক্তির বিজয় হয়েছিল 5 তারিখে। সেটা হচ্ছে নাম্বার 1 ন্যারেটিভ। সেটা যদি আপনি যদি সঠিক থাকেন, এই জায়গাটাতে যদি সঠিক থাকেন, আপনার সবগুলো অঙ্ক মিলে যাবে। আমি এইভাবে বলি যে পিলখানার পলাশির মধ্যে অনেক মানে সামঞ্জস্য আছে। পিলখানার দেয়ালের এপাশে আমাদের সশস্ত্র বাহিনী যেভাবে দাঁড়িয়েছিল, সেটা একেবারে পলাশির প্রান্তরে মির্জাফরের সেনাবাহিনী যেভাবে দাঁড়িয়েছিল সেভাবে। সেখান থেকে শুরু, তারা এরপর থেকে আর করতে, অনেকে বলবেন যে ব্যক্তিগত, না আমি দলগত ভাববো, আমি দলগতই ভাববো। নেতৃত্ব দলটাকে পরিচালিত করেছে, ভিতরের মানুষ, ছোটখাটো মানুষগুলো বা যারা ফলো করেন তাদের কি হয়েছিল জানি না, কিন্তু যারা নেতৃত্বে ছিলেন তারা বাহিনীটাকে ওইভাবে পরিচালিত করেছিলেন। আমাদের বাহিনীর সবচেয়ে বা পৃথিবীর আর সব বাহিনী থেকে একেবারে আলাদা গৌরবের একটা জায়গা আছে। সেইটা হচ্ছে যখন রাজনীতিবিদরা 1971 সালে সংকটের মুহূর্তে পালিয়ে গিয়েছিল, সুটকেস গুছিয়ে ওই পারে ধরা দিয়েছিল, তখন বাহিনীর তরুণ অফিসাররা, সৈনিকরা, তারা বিদ্রোহ করেছিল। কারো কাছ থেকে কোনো আশা ভরসার জায়গা সেখানে ছিল না। তারা চিন্তা করেছিল যে আমরা এই পরাক্রমশালী পাকিস্তান বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ করব, এবং দেশের দায়িত্ব তারা নিয়েছিল। খেয়াল করবেন, এটা একটা বিশাল বিশাল গৌরবের জায়গা। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে ঠিক 25-26 তারিখ পিলখানার সেই ঘটনার পর থেকে 2009 থেকে অ্যাবসলুটলি বাহিনীটা পলাশির প্রান্তরে দাঁড়িয়েছিল। আপনি একটা পুঙ্খানুপুঙ্খ অ্যাটিচিউডটা ওরকম ছিল। আসলে আমাদের বাহিনীটা তো উপনিবেশিক এবং সামন্ত ঘরানার একটা বাহিনী। এখানে আপনি সেনাপতিকে বা সেনানায়ককে যদি বশী করতে পারেন, তাহলে পুরো বাহিনী বশীকরণ হয়ে যায়। আমার কেন বলছি, কারণ হচ্ছে গত 15 বছরে যার অফিসার হিসেবে যার আইকিউ মিনিমাম, তিনিও বুঝতে পারতেন যে এটা ভারতের একটা পদানত বাহিনীর মতো করেই পালিত হয়েছে। এটা খুব সহজ কথা। তো এটা যদি না থাকে তাহলে সে অফিসার হওয়ার যোগ্য না। কিন্তু কেউ একজন এই কারণে, এই অনুভূতি থেকে কিন্তু পদত্যাগ করে নাই। তার মানে কি, পুরো বাহিনীর মধ্যে একটা রোগের ব্যাপার ছিল। সেই রোগ থেকে 5 তারিখের পরে তাদের স্বেচ্ছাগতভাবে বের হয়ে আসা উচিত ছিল। আপনি অবশ্য এখানে লিখেছেন ওয়াকার বড় একা, ওয়াকারের পাশে কেউ নেই। আসলে বলবো তা না, ওনার পাশে কিছু মানে নীতিভ্রষ্ট মানুষজন আছে। আমরাও জানি, বাজারে আমরা যতটুকু শুনে থাকি, উনাকে কিছু সেনাপ্রধান, পূর্ববর্তী জেনারেলরা উনাকে বুদ্ধি দেয়, কিন্তু তারাও সঠিক বুদ্ধিবৃত্তি দেন না। কারণ তারা যে শিক্ষায় শিক্ষিত হয়েছেন, সেখানে আলো নাই, সেখানে দাসত্ব আছে। সেখানে কোনটার আলো নাই? আমি বাংলাদেশ একটা রক্তস্নাত স্বাধীনতা অর্জনকারী দেশ, সেই দেশের সেনাবাহিনী হবে একেবারে অন্য রকমের, পিপলস সেনাবাহিনী হবে। তা না, তারা প্রফেশনালিজমের কথা বলেছে, তার আড়ালে বশত্ব এবং দাসত্ব এবং এক ব্যক্তির দাসত্ব, একটা দলের দাসত্ব এবং অন্য দেশের দাসত্ব, শত্রুর দাসত্ব কায়েম করেছে। এটার পুঙ্খানুপুঙ্খ রূপে প্রমাণ আছে। এই উচিত ছিল 5 তারিখের পরে 6-7 যখন স্টেবল হলো, তখন নিজেরা একটা সেমিনার করা, নিজেরা আমার মনে হয় যে ব্রেনস্টর্মিং করা, কেন আমরা 15 বছর এরকম ছিলাম। ছোট ছোট বাচ্চাদের, কিশোর তরুণদের বুঝে যেটা আসলো, যে সেটা ওরা বুঝতে পারলো না। তারা তো সরকার থেকে, কেউ কিন্তু বাড়ি থেকে বন্দুক আনে নাই, কেউ অস্ত্র বাড়ি থেকে নিয়ে গিয়ে, যেমন একটা শ্রমিক কাস্তে নিয়ে গিয়ে সকালবেলা রুজি করে, এখানে বন্দুকটা কিন্তু সরকারের টাকায় বা জনগণের টাকায় দেয়া। সেই বন্দুক হাতে নিয়ে আপনি যদি পাওয়ারফুল হবেন, সেই বন্দুক হাতে থাকার কারণে আপনি যদি নুরুকে আঘাত করে ফেলেন,
তাহলে তো আসলে প্রবলেমটা আপনার, বন্দুকের তো বেশি প্রবলেম নাই, আপনার বুঝে প্রবলেম। আপনাকে যে বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানে শেখানো হয়েছে সেই জায়গাটাতে আলো দেয় নাই আপনাকে কোনোভাবেই। আপনার বোঝা উচিত ছিল আমি সার্বভৌমত্বের বিপক্ষের শক্তি থেকে আমি পক্ষের শক্তিতে দাঁড়ানোর একটা সুযোগ পেয়েছি। জনগণ কেউই ভারতকে মেনে নিচ্ছে না, তাহলে আমাদের উচিত ছিল এই 55 জন 60 জন তারা 3 দিন দরজা বন্ধ করে নিয়ে বোঝা উচিত ছিল কেন আমরা 16 বছর এরকম করেছিলাম। সেই জিনিসটা করা হয় নাই, সেই জিনিসটা করেছে এমন কোনো রেকর্ড নাই। তাহলে তাদের কার্যকরণে গত 11 মাস বা 13 মাসের কার্যকরণে এমন কোনো জিনিস নাই যেটাতে বোঝা যাচ্ছে যে আগের যে রিজিম ছিল সেইটা সে চেঞ্জ করেছে, সেটা সে পরিবর্তিত হয়েছে, সে অনুধাবন করেছে, সে রেকটিফাই হয়েছে, সেরকম কিন্তু কিছু নাই। সে এখন কোনো মতে কি করছে, প্রথমে প্রিটেন্ড করার চেষ্টা করছে যে হ্যাঁ আমি ঠিকই আছি, 2-1 জনের প্রবলেম। নো, জিয়ার মতো খুনি সে চলে গেছে প্লেন থেকে। এই আজকে যারা এই বিপ্লবের পক্ষে সক্রিয় ছিল, ইমরান কাজল, তারপরে হচ্ছে গিয়ে মেজর রেজা, তারপরে ইফতেখার, ফিরোজ ইফতেখার, এরা প্লেন থেকে টেনে নামিয়ে নিয়েছে আসে। মেজর কর্নেল মুস্তাফিজ স্যারও ওই আমেরিকা থেকে এটাতে যুক্ত ছিলেন। কিন্তু দুঃখের বিষয়, বাহিনীর উচিত ছিল না এই ধরনের দাগি মানুষগুলোকে সাথে সাথে অ্যারেস্ট করে ফেলা। কেন? প্রেমটা কোথায়? আসলে আজকে আপনার কাছে বন্দুক আছে, কিন্তু ইতিহাস তো যেদিন আপনাকে নিয়ে আলোচনা করবেন সেদিন বন্দুক থাকবে না। প্রায় বলা হয় যে এই পাবলিক প্লেসে আপনি মিলিটারি নিয়ে কথা বলছেন, এটাতে ক্ষতি হচ্ছে মিলিটারির। মোটেও না, আপনি অনুধাবন করতে পারছেন না। সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে আপনি বান্দর ছিলেন সেটা প্রবলেম না, আপনি মানুষ হতে চাচ্ছেন না সেটা প্রবলেম। আপনি হারামি ছিলেন সেটা প্রবলেম না, আপনি হারামি থেকে ছেড়ে মানুষ হতে চাচ্ছেন না, এটা হচ্ছে প্রবলেম। আপনি অনেক আকর্মা, আমি অলরেডি সোশ্যাল মিডিয়ায় বলি যে 1001টা কারণ আছে, চাইলে আমার থেকে জেনে নিতে পারে, আমি লিখে দিব 1001টা কারণে বাহিনীর সংস্কার দরকার। সেই সংস্কারটা হবে নির্মোহ এবং কঠোরতম। আদারওয়াইজ এই গরিব দেশের এরকম একটা পাণ্ড, আমি বলবো যে বর্বর একটা প্রতিবেশীর আমার সার্বভৌমত্ব রাখা খুব কঠিন। সো আমার নির্মোহ একটা সংস্কার থাকা দরকার ছিল। এবং আমি একটা উদাহরণ দিব, দেখেন আমাদের বাংলাদেশ আর্মির, আমি পলাশীর প্রান্তরের সাথে পিলখানার তুলনা করি, যদি তাই হয় তাহলে তারেক সিদ্দিকী, যে নাকি ফৌজের টাকলা তারেক হিসেবে চিনে, এই তারেক সিদ্দিকী যদি মির্জাফর হয়, তাহলে ইয়ার লতিফ হচ্ছে মোল্লা ফজলে আকবর, যিনি ডাইরেক্টলি হাসিন স্যার, গুলজার স্যারদেরকে ডেকে নিয়ে বলেছিলেন এখন থেকে আমরা রয়ের জন্য কাজ করব, ডাইরেক্ট অফার দিয়েছেন। এই কথাটা পাবলিক মিডিয়াতে বলা হয়েছে। ফৌজের উচিত, সেনাবাহিনীর উচিত ছিল আইদার এটা খণ্ডন করা, এত বড় কথা খণ্ডন করা, অথবা এটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। 13 মাসে কি কারণে এই মোল্লা ফজলে আকবরকে পিএনজি করা হয় নাই? শুধু তাই না, বনানী ডিওএইচএস এর তিনি হচ্ছে প্রেসিডেন্ট, 23 তারিখ পর্যন্ত উনি প্রেসিডেন্ট ছিলেন। কার পারপাস সার্ভ হয়েছে এটা আমরা জানতে চাই। আমার এটা খুবই ঘৃণিত লাগে, আমার কলঙ্কিত লাগে। এই মানুষটার সম্পর্কে তো ব্রট ইন চার্জ, এলিগেশনটা ব্রট ইন হয়েছে কি বিডিআর, ওদের তোকে হয়েছে গুম খুন কমিশন থেকে হয়েছে। উনি ডিজিএফ এর ডিজি ছিলেন, 7 দিন চাকরি ছিল, উনি 7 দিনের চাকরি ছিল, তখন থেকে ব্রিগেডিয়ার থেকে পদোন্নতি হয়ে সরাসরি ডিজিএফ এর ডিজি। এবং পিলখানার ঘটনার আগে উনি কোথায় গিয়েছেন? সিঙ্গাপুরে গিয়েছেন জয়ের সাথে, এটা কথিত, আমরা জানি না, বাট ইটস সার্কামস্টেন্সিয়াল প্রুফ। বাট এই ভদ্রলোক তো প্রথম রকে জায়গা দেয় ডিজিএফআইতে। তাহলে এই ভদ্রলোককে পিএনজি করা, এই ভদ্রলোককে, আমার কথা হচ্ছে বনানী ডিওএইচএস এর এরকম একটা পদ থেকে সরিয়ে দেয়া কি এমন ক্ষতি হইতো সেনাবাহিনী? এখন সেনাবাহিনী যদি মনে করে, বা তাদের নেতৃত্ব যদি মনে করে যে তাকে আপহোল্ড করে তাদের কোনো ইজ্জত সম্মান বাড়ে, তাহলে আসলে তারা, আমি বলবো যে তারা আত্মহুতি হচ্ছে, এবং ইটস অ্যাজ গুড অ্যাজ তারা আত্মহুতি দিচ্ছে। আমার মনে হয় যে এখনো সময় শেষ হয়ে যায় নাই। আমাদের টোটাল সেনাবাহিনীর স্পিরিট ইজ সো গুড এবং হোমোজেনিয়াস। এটা মিশরের সেনাবাহিনীর মতো না যে ইয়েরা খ্রিস্টান বা এরকম কোনো মুসলিমের মধ্যে একটা ট্রাস্ট গ্যাঞ্জাম আছে, তা না। হোমোজেনিয়াস সুন্দর একটা সেনাবাহিনী, ওয়েল ট্রেইনড, ওয়েল মোটিভেটেড। সামহাউ আমি বলবো যে উপরে কিছু পচনযুক্ত লোক আছে, তারা ভালো হতে চাচ্ছে না, তাদেরকে ভালোর পথে আনার কাজটুকুই করা উচিত। এবং জেনারেল ওয়াকার একা সেটা বলবো না, আমি সবসময় অন্য টকশোগুলোতে বলি, ওনার পিছনে কি ঘটনা ঘটছে আমরা জানি না, কোন দিক থেকে চাপ আসছে। হি শুড ওপেন আপ টু হুম? ওপেন আপ টু হিম এনলাইটেড পারসন, নট এ পারসন যে নাকি ওই ইয়েবাজি কি বলে, যে নাকি দাসত্ব করে। শুনেন, অনেক বড় বড় ডিগ্রি নিয়েও তারা তরোয়াল কাঁধে ঝুলিয়েও দাসত্বের মনোবৃত্তি থাকলে সেই দেশের কোনো কাজে আসবে। আমাদের দেশটা খুব গরিব, একটা অফিসার বানাইতেও কষ্ট হয়, একটা সৈনিক বানাইতেও কষ্ট হয়, এবং তার পিছে খরচ হয়। প্রত্যেকটা সেনাবাহিনীর সদস্য বা কালকে থেকে 2 দিন না মানে ভাবা উচিত যে আমি কোথা থেকে টাকাটা আসে। আমি সবসময় 14 বছর ভেবেছি, 15 বছর ভেবেছি যে সৈনিকরা কি কখনো ভাবে টাকাটা তো শেখ হাসিনা দেয় না, ফৌজ কি কখনো ভাবে টাকাটা তো ভারত দেয় না, বাংলাদেশের জনগণ দেয়, তাহলে কেন ভারতের দাসত্ব আমাকে করতে হবে? আপনি অবাক হয়ে যাবেন, 21শে নভেম্বর থেকে 16ই ডিসেম্বর এই সময়টাতে পুরো সেনাবাহিনীর বাস সাজানো হয় বিভিন্ন বড় বড় ফেস্টুনে। অবাক হয়ে যাবেন, 21 সালে এই শফিউদ্দিন যখন সেনাপ্রধান হন, উনি জাহাঙ্গীর গেট থেকে একেবারে সিগন্যাল গেট পর্যন্ত 200 ফেস্টুন লাগিয়েছিল। প্রত্যেকটাতে আমাদের উচিত ছিল কিসে সেল করা, বাংলাদেশের মানুষের বীরত্ব গাথাকে সেল করা। উনি ওখানে 30টা ছবি লাগিয়েছিলেন শুধু ওই সাইনিং সেরিমনি। তার মানে ইন্ডিয়া চাইতো
বাংলাদেশের মুক্তিযুদ্ধ মানেই সাইনিং সেরিমনি, এইটাকে ব্র্যান্ডিং করা, এটাকে প্রমোট করা। আর আমাদের ওই সাহেব যাদেরকে আমরা অনেক পেলে পুষে অনেক সুযোগ সুবিধা দিয়ে পালতাম, তারা নেতৃত্ব দেখাইতো যে না ওইটা, তাইলে মানে আপনি কিভাবে বলবেন এরা মির্জাফরের চেয়েও খারাপ? এরা বিষ খেত আসলে। আমি খুব দুঃখের সাথে এটা হজম করতে হইতো। কিন্তু 5 তারিখের পরে যখন ছোট ছোট সন্তানরা আমাদেরকে চোখ খুলে দিল, তখন কেন আমি ঠিক হব না? তখন কেন? এটা কি ওয়াকার সাহেবের একার দোষ? ওখানে তো 60 জন জেনারেল, তাদের শরীরের মধ্যে কি একটু রক্ত নাই? তারা কি এই জিনিসটা রেস করে না? রিয়েলিটিটা বুঝায় না? এটা কি অল অ্যাবাউট হচ্ছে মেকি একটা ভণ্ড, আমি বলবো যে ভ্যানিটি নিয়ে তারা জাস্ট গল্ফ, আর এটার মধ্যে মনে করে তাদের জীবন একটা সানগ্লাসে? নো, আপনার কমিটমেন্ট থাকতে হবে বাংলাদেশকে সার্ভ করার জন্য। এনিওয়ে, আর কথা হচ্ছে কি, আমি কেন আয়নাঘর ভাঙতে যাব? তাইলে তো বুঝাই যাবে যে আমি আয়নাঘরকে ওন করছি, আমি আয়নাঘরকে আপহোল্ড করছি। আল্লাহর ওয়াস্তে এইটা সৌবুদ্ধির উদয় হোক। সবাই নিশ্চয়ই নামাজ পড়েন, বাট নামাজে হেদায়েতটা কোথায় হয় সেটাই তো বুঝি না। সে তো প্রতিবাদ হইতে হবে। দেখেন কবে এই মূর্তিমাত্রা যা ছিল, যেটার কারণে মুজিববাদকে, বাকশালিজমকে সেনাবাহিনীতে প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হয়েছিল, সেইটা জানুয়ারি মাস পর্যন্ত, মানে এই বছরের জানুয়ারি মাস পর্যন্ত যতক্ষণ 32 নম্বর ভাঙা হয় নাই, ততক্ষণ কিন্তু ভাঙা হয় নাই। এটা কিন্তু লজ্জার কথা। আপনি কিন্তু মানে আপনার কাজে কর্মে তো বুঝতে হবে যে আপনি লাইনে আছেন, না হইলে তো আসলে আপনি করবেন হচ্ছে অকাজ, আমি ভাবতে হবে ভালো কাজ, এটা তো হবে না। দিস হ্যাজ টু বি ভেরি ক্লিয়ার। ফারুক ওই যে সেটা খেসারত তো দিয়েছে এই নুরুল হক নুরু আমাদের 32 নম্বর ভাঙার বিরোধিতা করেছিল, তার সে প্রিয় সেনাবাহিনী তারপরে সেখানে ঠেকাতে গিয়েছিল, সেই সেনাবাহিনী থেকে প্রাধান্য দিয়েছে। সাপের মতো আপনি যদি দেখেন, ওই সৈনিকটা সাপকে যেমন খোঁচায় মারে, 2টা খোঁচা মারলো, একদম মনে হলো যে এই হাড্ডিটা ভেঙে গেল। তো এইটা কেন ও আস্কারা পাবে? কেন ওই ফিল্ড কমান্ডার, তার সিও, এগুলোকে এখনো ব্রট ইন চার্জ করা হয় নাই? তার মানে কেউ ব্যাকআপ দিচ্ছে। তো এই ব্যাকআপ দেওয়া তো বন্ধ করতে হবে, এট এনি কস্ট বন্ধ করতে হবে। আমাকে দিন শেষে আমাকে সঠিক সিস্টেমে ফিরতেই হবে। দেখেন এই কষ্ট করে এদেরকে রুটি রুজি পালা হয়, এবং এরা প্রথমে শুকুর করা উচিত যে মানে আমার সোর্স অফ সিস্টেমটা কোথায়, কে আমাকে খাওয়াচ্ছে, কে আমাকে করছে, এই শুকরিয়া তার প্রতি অনুগত থাকা উচিত বলে আমি মনে করি। থ্যাংক ইউ। জাকারিয়া ভাই শেষ করে দিবেন নাকি? যে আমি মাঝখানে আটকে গিয়েছিলেন, তাহলে আপনার বক্তব্য ইন্টারাপ্টেড ছিল। অ্যাটর্নি শেখ সেলিমের কাছে যাব। জি আমি বলতে চাচ্ছিলাম যে সেনাবাহিনীর যে এখন যে মর্যাদাটা ক্ষুণ্ণ হচ্ছে, সেনাবাহিনী সম্পর্কে যে জনগণ যে প্রত্যাশা ছিল, সেখান থেকে যে সেনাবাহিনী অনেক দূরে সরে গেছে, এই জন্য কিন্তু সেনাবাহিনী বর্তমান কমান্ড চ্যানেলই দায়ী। এটা অন্য কাউকে দায় দিলে সেটা অযৌক্তিক হবে। আপনি দেখেন যে ব্রিগেডিয়ার আশা নামে একজন অফিসার, যে তার যে স্ক্যান্ডাল যেটা বের হয়েছে, এটা তো কোনোভাবে আনএক্সপেক্টেড। মেজর সাদেকের ব্যাপারটা আমি বলছিলাম, সেটা তো এটা হতেই পারে না। 5-6 মাস ধরে একটা অফিসার তার ইউনিটে নাই, যেখানে ইউনিট ডিপ্লয় সারা দেশে সেনাবাহিনী মোতায়েন, এই অবস্থায় একটা প্রত্যেকটা অফিসারের কিন্তু সেকেন্ড মিনিট খোঁজ সবাই জানে যে কোথায় আছে, সেখানে এটা আনএক্সপেক্টেড। তারপরে আপনি দেখেন যেটা কর্নেল হাসিন বলেছেন, ডাকেশ্বরী মন্দিরে আমরা তো 54 বছরে দেখি নাই 3 বাহিনী প্রধান মিলে ওখানে যান, সেটা এই বিপ্লবের পরে করতে হবে কেন? হোয়াট দ্য মেসেজ ইউ ওয়ান্ট টু গিভ টু দ্য নেশন? তারপরে ব্রিগেডিয়ার হাসান নাসির, যে বিপ্লবের পক্ষে ছিলেন, তাকে পিএনজি করছেন, তাকে পিএনজি করে দিলেন। কই যারা ক্রিমিনাল ছিল, যেসব অফিসাররা অন্যায় করেছে, যাদের হাতে রক্তের দাগ আছে, কই তাদের কাউকে তো পিএনজি করেন নাই, যেটা আমার কোর্সমেট মেজর জামাল হায়দারকে একটু আগে বলেছে। তারপরে দেখেন আর্মি যখন ডিপ্লয়েড থাকে, আমরা তো এই যে আমাদের যে এখন সেনাবাহিনী প্রধান, উনি যখন সিনিয়র মেজর, আমি কিন্তু মেজর আর্মিতে, তখন আমরা তো তাকে মেজর অবস্থায় দেখেছি। 2009 সাল থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত যে সেনা, আমি যদি বলি যে শেখ হাসিনা ফ্যাসিস্ট, এই যে একটা দানব তৈরি হয়েছে, এই দানবের তৈরি তো আমি 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 সবসময় বলি, এবং আমি এটা আপনি যেভাবেই আপনি বিশ্লেষণ করেন না কেন, এটার ব্যত্যয় পাবেন না। সেটা হচ্ছে সেনাবাহিনীর কিছু অফিসার যারা ডেপুটেশনে, যে ডিজি, ডিজিএফআই, ডিজিএনএসআই এবং র্যাবে যেসব অফিসাররা কর্মরত ছিল, তাদের সহায়তা ছাড়া কোনোদিন 15 বছর এরকম ফেসিস্ট সরকার এদেশে টিকে থাকতে পারতো না। একমাত্র দায়ী হচ্ছে এই সেনাবাহিনীর কিছু অফিসার, যারা সার্ভ করেছে, যারা যোগ্যতা নাই, যারা এই করে সেবা করে বা রয়ের নিয়ে সহানুভূতি নিয়ে তাদেরকে র্যাঙ্ক পেতে হবে, তাদেরকে মেজর জেনারেল হইতে হবে, লেফটেন্যান্ট জেনারেল হইতে হবে, এই ধরনের অসৎ, নীতিহীন, ভ্রষ্ট চরিত্রের অফিসারদের কারণে এই ফেসিস্ট দানবীয় সরকারটা গত 15 বছর দেশের মানুষের উপর অত্যাচার চালিয়েছে, নির্যাতন চালিয়েছে, এবং এর জন্য দায়ী এখন এই ব্যক্তির দায় কেন সেনাবাহিনী প্রধান নিচ্ছেন? আমরা যারা বিপ্লবের সঙ্গে ছিলাম, বিপ্লবের পরে কিন্তু আমরা এই কথাটাই বলে আসছি যে সশস্ত্র বাহিনী সংস্কার হতে হবে। কেন হতে হবে? আমরা তো দেখেছি এই সশস্ত্র বাহিনী কিছু অফিসারের কারণে দানবীয় সরকারটা এই দেশে এরকম ফেসিজম কায়েম করতে পেরেছিল। কাজে আমরা এই সংস্কার চেয়েছিলাম, এবং আমরা সবসময় বলে আসছি যে ব্যক্তির দায় কখনো কোনো বাহিনীর নেওয়া অথবা কোনো প্রতিষ্ঠানের নেওয়া ঠিক নয়। কারণ এই যে দেখেন, একজন অফিসার যখন ইউনিফর্ম পরা থাকে, এই ইউনিফর্মটা হারাতে কিন্তু কয়েক সেকেন্ডের ব্যাপার। একটা সিগনেচার হয়ে উপর থেকে একটা সিগনেচার হতে লাগে কিন্তু ফ্র্যাকশন অফ সেকেন্ড, এবং সেটা অর্ডারটা শুনতে লাগে আরো 1-2 মিনিট হয়তো।
কিন্তু সাথে সাথে কিন্তু তার ইউনিফর্ম ছেড়ে এই সিভিল বেশে চলে আসতে হবে। এটা সবাই, এটাই নিয়ম, এটাই প্রকৃতি, নিয়মটা হচ্ছে এইটাই। কাজেই এখানে অন্যের দায় নিয়ে মানে নিজে হিরো হওয়ার কিছু নাই এখানে। আমরা এই বিষয়টা সবসময় বলে আসছি এবং আমি ধন্যবাদ জানাচ্ছি যে প্রাক্তন সেনাপ্রধান জেনারেল আইটিবি কে। উনি যে পোস্টটা দিয়েছেন এর প্রতিটা শব্দ, প্রতিটা সেন্টেন্স, দাড়ি কলম, দাড়ি কমা, এভরিথিং ইজ অ্যাবসলিউটলি কারেক্ট। আমরা এইটাই চেয়েছিলাম যে সেনাবাহিনীর ভাবমূর্তি যারা নষ্ট করেছে, যেসব ব্যক্তি বিশেষের যেসব দুষ্ট অফিসার, তাদেরকে আইনের হাতে নিয়ে আসা হোক, তাদের সঠিক বিচার হোক। এখন সেনাবাহিনী এই বিচারটা সেনাবাহিনীর সিস্টেমে কেন করতে পারবে না? কারণ এই অফিসাররা কিন্তু সেনাবাহিনীর ভিতরে থেকে কিন্তু তারা অন্যায়টা করেনি। তারা কিন্তু সেনাবাহিনীর ভিতর থেকে ডেপুটেশনে এসে ডিজিএফআই তে যায়, এই র্যাবে যে এনএসআই তে যে তারা কিন্তু এই অন্যায় কাজগুলো করেছে। কাজে তাদের বিচারটা কিন্তু সিভিল কোর্টেই হতে হবে এবং সেটাই হচ্ছে পারফেক্ট। এবং এখন যদি সেনাবাহিনী যদি সহায়তা না করে, যদি ফুল সাপোর্ট যদি প্রসিকিউশন টিমকে না দেয়, আইসিটি ট্রাইব্যুনালকে না দেয়, তাহলে কি হবে জানেন? তাহলে অনেক সময় অনেক ক্রিমিনাল যারা বেশি অপরাধী তারা কিন্তু পার পেয়ে যেতে পারে, আর যারা কম অপরাধী তারা কিন্তু মানে অনেক বড় দণ্ড পেয়ে যেতে পারে। কাজে আমি বলবো যে এখানে এই ব্যক্তিটায় না নিয়ে সেনা বাহিনীর কমান্ডকে এটা বুঝতে হবে যে এই ব্যক্তির দায় আমাদের আর নেওয়ার কোনো যুক্তিযুক্ত কারণ নাই। আমরা ফুললি সাপোর্ট করি এবং ফুল সাপোর্ট যাতে করে, ফুল সাপোর্ট দিলে কি হবে, যারা আসলে কোনো যে অন্যায় করেনি, যে তেমন অন্যায়ের সাথে জড়িত ছিল না, তারা যাতে অজানার কারণে বা কোনো সিস্টেমের কারণে, ফুল সাপোর্ট না করার কারণে তারা কিন্তু শাস্তি যাতে না পায়। তো ফুল সাপোর্টটা দিলে আমরা কিন্তু জানি, আমরা যারা এই যে আমরা তো 2 বছর হলো আমি রিটায়ারমেন্টে আসছি, আমরা তো দেখেছি নিজের চোখের সামনে এই সব ঘটনাগুলো ঘটেছে। তো আমরা জানি কোন কোন অফিসার এই সব গুম খুনের সাথে জড়িত ছিল, আয়নাগরের সাথে জড়িত ছিল, কারা র্যাবে যে খুন করেছে, এবং সেই সব অফিসার কিন্তু এখন ঘুরে বেড়াচ্ছে, আমরা কিন্তু জানি। তাদেরকে কিন্তু প্রসিকিউশন টিম এখন পর্যন্ত তাদেরকে কল করেনি। এখন কল করবে কিনা, হয়তো তারা লিস্টে আছে, হয়তো পরবর্তীতে ডাকবে। কিন্তু এটা একটা বিগ কোশ্চেন, কিন্তু সার্ভিংদের মধ্যেও বিগ কোশ্চেন যে এরা তো বিগ ক্রিমিনাল ছিল, কিন্তু এই ক্রিমিনালদেরকে তো কোর্ট এখনো সমন জারি করেনি, এখনো ওয়ারেন্ট জারি করেনি। তো এটা কিন্তু একটা অলরেডি শুরু হয়েছে এই ধরনের চিন্তা ভাবনা। তো আমি বলবো যে সেনাবাহিনীকে ফুল সাপোর্ট করা উচিত, কোর্টকে, আইসিটি কে। এবং ব্যক্তির দায় কখনো প্রতিষ্ঠানের অথবা কোনো ব্যক্তির, সে প্রতিষ্ঠানের প্রধান হতে পারে, কিন্তু তাকে এই দায় নেওয়া ঠিক হবে না। ঠিক হবে না। জি স্যার, ধন্যবাদ স্যার। আমরা আইনি বিষয়গুলো ব্যাখ্যা করার জন্য অ্যাটর্নি জনাব শেখ সেলিম তিনিও আমাদের সাথে উপস্থিত আছেন। আমরা যে আমি আগের বক্তব্যে যেটা বলেছি যে আমাদের মূল সমস্যাটা হচ্ছে এখন বিচার। আপনার বক্তব্য, আপনাদের সবার বক্তব্যে একটাই জিনিস ফুটে উঠেছে, সেটা হচ্ছে যারা ক্রিমিনাল, সেনাবাহিনী একটা অর্গানাইজেশন এবং এই সেনাবাহিনীতে অসংখ্য দেশপ্রেমিক। আমি সেদিন একজন বলছিলেন যে 99.9% হচ্ছে এখানে দেশপ্রেমিক এবং 0.1% হচ্ছে, কিন্তু সেই 0.1% হচ্ছে একদম মাথায় আছেন, যে কারণে আজকে কলুষিত হচ্ছে। সেই মাথাটাকে কেটে ফেলতে হবে, সেই মাথায় নতুন করে মাথা বসাতে হবে, যে মাথাগুলো আসলে রাইট ডিরেকশনে হাঁটে। জনাব অ্যাটর্নি শেখ সেলিম, আপনার কাছে আমাদের প্রশ্ন হচ্ছে যে যেই বিচারের কথা বলা হচ্ছে গুম খুনের, এই বিচার সেনা আইনে কি করা সম্ভব কিনা? আমাদের যেই সিভিলিয়ান কিল হয়েছে এই দেশে সেনাবাহিনীর হাতে, সেই বিচার কিভাবে সেনাবাহিনী করবে? Thank you, Ilyas bhai, এবং thank you distinguished panel here. আপনাদের অনেক কথাই শুনলাম। এইটা সেনা আইনে, আমি মনে হয় সেনা আইনে 1950 আর্মি অ্যাক্টে as I read it, তাতে মনে হয় না যে অ্যাডিকুয়েট সাপোর্ট আছে এখানে। আপনি যদি দেখেন, তার কারণে এখানে সিভিলিয়ান হত্যা হয়েছে, একটা ওয়াইড স্প্রেড কনস্পিরেসি ছিল, দেশি বিদেশি এবং গোয়েন্দা সংস্থার ইনভলভমেন্ট ছিল, আর্মির ছিল, র্যাব, বিডিআর, পুলিশ, সবাই গুমের সাথে জড়িত। সেদিন দেখলাম এক মেজর ভদ্রলোক এক টক শোতে আলাপ করছে, এক টক শোতে আলাপ করছে, উনি বলছে যে সেনা আইনে এটা একটা, সেনা প্রধানের এটা একটা চক্রান্ত। উনি চিফ জাস্টিসের কাছে যাচ্ছে, স্যার আমরা বিচারটা করি। অলরেডি উনি পক্ষপাত দোষে ওনাকে দোষারোপ করা হচ্ছে। তার কারণ উনি অনেক অফিসারকে পালাই যেতে দিচ্ছেন। ইভেন আইসিটি থেকে ওয়ারেন্ট ইস্যু হওয়ার পরেও সেনাবাহিনী ক্যান্টনমেন্ট থেকে অফিসার গুলো কিভাবে পালায় যায়, সে দায়িত্ব তো সেনা প্রধানের। তো উনি তো পক্ষপাত দোষে দুষ্ট। তারপর উনি বিভিন্ন ভাষণে বলেছেন, একদম দৃঢ় কথায় বলেছেন যে সব হত্যার বিচার হবে। এ পর্যন্ত জাতি তো মনে হয় সেনাবাহিনীর পক্ষ থেকে ওনার থেকে কোনো উদ্যোগ দেখে নাই। কি হত্যার কি উদ্যোগ উনি নিলেন
ওনার এই প্রমিস বা প্রতিজ্ঞা জাতির কাছে টাইম এন্ড এগেইন করা, কি নিলেন তা তো কিছুই স্পষ্ট না। এখন উনি নিয়ম ভঙ্গ করে চিফ জাস্টিস কাছে যে মিটিং করতেছেন, যদি এই মিডিয়াতে আসছে যদি এটা সত্য হয় যে উনি গেছেন সেনা আইনে এদের সেনাবাহিনীর কাছে বিচার করেন। আমি যতদূর জানি আমাদের অনেক ডিস্ট্রিবিউট সেনা অফিসার আছেন, ওনারা ভালো বলতে পারবেন। একজন সেনা আইনে বিচার করতে হলে সেনাবাহিনীর অফিসারদের যারা কোর্ট মার্শালের জাজ হয় ওনাদেরকে এই যে কমপ্লেক্স ক্রাইম, সিরিয়াসলি কমপ্লেক্স ক্রাইম, দেশি বিদেশি নেটওয়ার্ক, সেনাবাহিনী অফিসার, এভিডেন্স অ্যাক্ট, ক্রিমিনাল প্রসিজার কোড এবং পেনাল কোড, এইগুলো অ্যাপ্লাই করে কি ওনাদের সেই অ্যাডিকুয়েট সাপোর্ট আছে? আমি তো মনে করি নাই সেনা অফিসারদের। আপনারা দেখে থাকবেন যে খুব ডিস্টিংগুইশ জাজেরা জাজমেন্ট দেয়, বিচার করে, আবার আপিলে যে উল্টে যায়, সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনে যে উল্টে যায়, সেনাবাহিনীর অফিসারদেরকে এইটা আছে। সে মনে করলো যে এইটা বোধহয় সেনাপ্রধানের একটা ষড়যন্ত্র, এবং সেটা হতে পারে। আমি যা মনে করি, যেমন ধরেন ডিসঅ্যাপিয়ারেন্স, ফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স তো বাংলাদেশে আইনের কোনো ইয়ে নাই। ফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সের নামে কোনো অপরাধ নাই। সেটা যদিও সাবসিকুয়েন্টলি অ্যাডাপ্ট করা হয়েছে অথবা একটা অর্ডিন্যান্স ইন দ্য মেকিং, কিন্তু সেখানে প্রবলেম কনস্টিটিউশনাল প্রবলেম। আপনি পোস্ট ফ্যাক্টো ল দিয়ে আগে যে অপরাধ হয়ে গেছে প্রিডেটেড অফেন্সের বিচার করতে পারেন, এটা আনকনস্টিটিউশনাল। তার কারণ হলো অফেন্ডারের নোটিশ ছিল না এটা অপরাধ। তো সেক্ষেত্রে সেনাবাহিনী একটা যেনতেন বিচার করে, দায় সারা বিচার করে এদের ছেড়ে দিলে আপনাদের আর কিছু করার নাই, কারোর কিছু করার নাই। তার কারণ সেনা আইনের সেকশন 96-এ বলা আছে যদি সেনাবাহিনীর আদালতে কারোর বিচার হয় সেইটা মানে পুনরায় বিচার করা যাবে না। এইটা আর পুনরায় বিচার করা যাবে না বাংলাদেশের কোনো কোর্টে। দেয়ারফর দে উইল গো স্কট ফ্রি। আর একটা ব্যাপার আছে, সেনা আইনের কিছু লোকের বিচার তো সেনা আইনে আর সম্ভব না। আইসিটি যাদের ইন্ডাইট করেছে বা ওয়ারেন্ট জারি করেছে তাদের বিচার আইসিটিতেই হইতে হবে। তার কারণ আপনি যদি এই সেনা আইনের সেকশন 94 পড়েন, এখানে কনকারেন্ট জুরিসডিকশন আছে অফেন্সের, সেনা সদরের, এই মানে সেনাবাহিনীর এবং সিভিল কোর্টের। 95-এ যে আবার বলছে যদি সিভিল কোর্ট কগনিজেন্স নিয়ে থাকে তাইলে সেইখানেই বিচার হবে। তারা অর্ডার দিতে পারে অমুক নিয়ারেস্ট ম্যাজিস্ট্রেটের কাছে সারেন্ডার করো, অথবা গভর্নমেন্টের কাছে রেফারেন্স চাইতে পারে। দ্যাট মিনস সেনা আইনে ওই বিচার আর করা যাচ্ছে না। সেক্ষেত্রে সিভিল কোর্টে বিচার হইতে হবে। এখন আসি ডিসঅ্যাপিয়ারেন্স যদি কোনো ল না থাকে, ফোর্স ডিপিয়ারেন্স বুমে, কিন্তু বাংলাদেশের পেনাল কোডে অনেক কাভারেজ আছে। এই লোকটারে যে ধরে নিয়ে গেল এটা কি তার মতের অনুযায়ী গেছে? নো, দিস ইজ অ্যান অ্যাবডাকশন এন্ড কিডন্যাপিং ফর ফার্দার ক্রাইম। এখন কাউরে অ্যাবডাকশন করে যারা ফিরে আসে নাই তারা তো মারা গেছে, তো অ্যাবডাকশনের পরে সেটা মার্ডার যাবে। যারা কিডন্যাপ করে নিয়ে গেছে, আনলফুল ইমপ্রিজন করে আয়না ঘরে রাখছে, সেটা তো অত্যাচার হয়েছে, বিভিন্ন ধরনের অত্যাচার হয়েছে, আপ টু দ্য মার্ডার। এই সব বিচার ওইভাবে করা যাবে, ওইভাবে আমাদের পেনাল কোডে বলা আছে। এবং যেমন ধরেন একজনরে অ্যাডিকুয়েট পানিশমেন্টও দেওয়া যাবে। আমি সেভাবে বলছি, কাউকে যদি কাস্টডিতে মারপিট করে একদিন, তারপরের দিন করলে এই দুইটা অপরাধ হলো, তো ইট উইল বি সেপারেট কাউন্ট, আর সেপারেট কাউন্টে ইচ কাউন্টে সেম পানিশমেন্ট দেওয়া যায়। এর কোনো জটিলতা নাই, এই ক্ষেত্রে কোনো জটিলতা নাই। কিন্তু সেনাবাহিনী যদি তাদের ডিসঅ্যাপিয়ারেন্সের জন্য আলাপ করে, তো যেমন ধরেন জেনারেল ওয়াকার সাহেবের আমলে তো শোনা যায় একটি কর্নেল ইমরান বোধহয়, যারে যে গুলি করেছিল এবং লোকজন মারিছে, তার মাত্র 6 মাসের ডিমোশন দেওয়া হয়েছে বা তার একটা কিছু করা হয়েছে। অত্যন্ত লঘু দণ্ড। যে মানুষ হত্যা করলো তার 3 মাসের সিনিয়রিটি কেটে দিলাম বা 6 মাসের সিনিয়রিটি কেটে দিলাম, এটা তো জোক। এর চেয়ে তো আর ইয়ে না। তো সেনাবাহিনী আপনি ট্রাস্টিপে করবেন করে এই দায়িত্ব দিয়ে। প্রবলেম হচ্ছে কি বাংলাদেশে, এক্ষেত্রে আমি জুডিশিয়ারি এবং গভর্নমেন্টের একটু মানে ব্লেম করবো। গভর্নমেন্ট শুড বি ফার্ম, নো, বিচার হবে সিভিল আইনে এবং গভর্নমেন্ট শুড ইনস্টিটিউট চার্জেস। তো সেনাবাহিনী আইনে আর বলা যাবে না।
আমাদের জাজেরা অত্যন্ত ভীরু প্রকৃতির জাজ বানায়, ভয় পায় সবাই। এক্ষেত্রে আমি একটা উদাহরণ দিই, তারা যদি ওয়ারেন্ট ইস্যু করে, এখন ওয়ারেন্ট ইস্যু হইলে সেনাবাহিনীর দায়িত্ব আছে তাদের সারেন্ডার করা কোর্টে সেনাবাহিনীর পক্ষ থেকে। সেইটা যদি না করে, এখন তো তারা সেনা প্রধানরে বা যে অফিসার আছে এই দায়িত্বে, সেনাবাহিনীর ইন্টারনাল ওয়ার্কিংটা আমি জানি না, হয়তো বা এইসব অফিসারদের এই সমস্ত ক্ষেত্রে কারো কোনো জেনারেলের দায়িত্ব আছে, অথবা সেনা প্রধানের। ট্রাইব্যুনাল তো তারা সকাশ করতে পারে, আইসি জবাব দাও কেন ইয়ে করতে পারছো না, প্রডিউস করো, কিভাবে পালাই গেল। কোনো কড়া জাজ এলে করতো, তারা স্যাংশন দিয়ে দিত, তার চাকরি চলে যেতে পারে, তার ক্রিমিনালি চার্জ করতে পারে। কিন্তু জুডিশিয়ারির গার্ডস নাই, অত্যন্ত নতজানু এবং ভীরু জুডিশিয়ারি হয়ে দাঁড়াইছে। এরা জাতির কাছে এরাও ফেল করতেছে। সেনাবাহিনী যেমন আমরা বললাম, ঊর্ধ্বতন অফিসাররা সেনাবাহিনীরে দেশের স্বার্থে ইউজ না করে বিদেশের স্বার্থে কতগুলো ক্রিমিনাল অর্গানাইজেশন বা ক্রিমিনালের সাথে ব্যবহার করছে, হয়তোবা অবৈধ সুযোগ সুবিধা নিয়ে ব্যবহার করছে। আমাদের জুডিশিয়ারি তাদের দায়িত্ব থেকে পিছিয়ে আছে এবং আমি বলবো স্বাধীনতার পর থেকে পিছিয়ে আছে। আমি ছোট একটা উদাহরণ দেই। নিউ ইয়র্কের জর্জ প্যাটাকি যখন গভর্নর ছিলেন, তখন উনি একটু জুডিশিয়ারির বিভিন্ন ব্যাপার নিয়ে উনি একটু বিরক্ত ছিলেন। উনি করলেন কি, সেই সময় উনি বাজেটে জুডিশিয়ারিকে অর্থাৎ বিচার বিভাগকে কম অর্থবরাদ্দ দিলেন। তার কাছে বিচারপতিরা সেই সময় এখানে চিফ জাস্টিস জুডিথকে, একজন মহিলা, ফার্স্ট নিউ ইয়র্কের চিফ জাজ, মহিলা চিফ জাজ, উনি লেখলেন 2 সপ্তাহের ভিতরে কোনো রেসপন্স আসলো না প্যাটাকের কাছে। তারপর উনি স্পিকার এবং গভর্নর লিখলেন, কোনো উত্তর না আসাতে উনি করলেন কি, শোকজ করলেন, কোর্টে হাজির হও, ব্যাখ্যা দাও। বোধ গভর্নরে এবং স্পিকারকে। কি হলো, 3-4 দিনের ভিতরে বাজেট সংশোধন করে আবার পেশ করে পাশ করে দেওয়া হলো। আমাদের হলো এই সমস্ত জাজ দরকার। আমি জানি না চিফ জাস্টিস ওনাকে কি বলেছে। চিফ জাস্টিস তো চোখটা দুটি বড় করে, চোখটা বড় করে, কি বলে, চোখের উরু সম্প্রসারিত করে, যে আইসিটি এদের ওয়ারেন্ট জারি করেছে, এরা কোথায়, কেন এরা আসলো না? আমার তো মনে হয় না সেনা প্রধানের আর কথা কি আর বলার কোনো শক্তি থাকতো। এদের প্রডিউস করেন, তারপর অন্য কিছু দেখা যাবে। আর একটা প্রশ্ন যদি উনি করতেন যে আপনারা কি ইকুইপড এই যে সিরিয়াস ক্রাইমের বিচার করা, আপনাদের সেই এক্সপার্টিজ আছে? কিছুই বলতে পারতেন না সেনাপ্রধান। বলতেন যে আপনারা যেটা জাতির সাথে করা উচিত সেটা করেন, তা উনি করেন নাই। তো যারা সাম পিপুল আর অফ দ্য ওপিনিয়ন দেশে, যে যেহেতু ফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স, গুম, আইন না, বাংলাদেশে বিচার করা যাবে না, নো, বিচার কোনো অপরাধ হইলে বিচার করা উচিত এবং পেনাল কোডের যে আছে সেখানে আদালতের ইনহেরেন্ট পাওয়ার আছে কোনো কোনো ক্ষেত্রে। কোন আমি 2টা দেখালাম, অ্যাবডাকশন, কিডন্যাপ, তারপরে যে সাবসিকুয়েন্ট অফেন্স গুলো হয়েছে সব কিছু বিচার করা যাবে আমাদের পেনাল কোডের আন্ডারে এবং সেইভাবেই হওয়া উচিত। সেনাবাহিনী এইসব টেকনিক্যালিটি হ্যান্ডেল করার জন্য আমার মনে হয় না তারা ইকুইপ বা তাদের এক্সপার্টিস, স্কিল, নলেজ আছে। এটা সিভিল কোর্টেই হইতে হবে। আর একটা ব্যাপার আছে যে বিচার আমি বললাম, সে বিচারের পরে যদি জনগণের আস্থা না থাকে, রাষ্ট্রের আস্থা না থাকে, সে বিচারে তো কোনো মূল্য নাই। এই পাবলিক কারণে এই বিচার সিভিল কোর্টে হওয়া উচিত। যারা গুম হয়েছে, তারা কিডন্যাপ করেছে, অ্যাবডাকশন করেছে, তাদের আনলফুল ইমপ্রিজনমেন্ট করে বছর পর বছর আটকায় রাখছে, অত্যাচার করা হয়েছে বিভিন্ন ভাবে, এগুলো সবই অপরাধ। যারা হত্যা হয়েছে, যারা ফেরত আসে নাই, সবই অপরাধ এবং আদ্যবন্ত সবাইকে বিচার করা উচিত। না হলে সেনাবাহিনীর ভাবমূর্তি কোনোদিনই রিস্টোর হবে না। এইটা একটা ক্রিমিনাল, টপ লেভেল ক্রিমিনালাইজড হয়ে গেছে এবং সেনাপ্রধান তার টপে আছেন মনে হয়। উনার তো 3রা আগস্টের ভাষণের সময় ভালো মনে হয়েছিল। আমি নিচের সেনা অফিসারদের বলবো যে বেলেমটা আপনাদের সেনাবাহিনীর উপরেই যাচ্ছে। তার কারণ সেনাবাহিনী যখন হচ্ছে না, সেনাবাহিনীর উপরে কেন এই গালিটা রিটায়ার্ড অফিসারদেরও থাকতে হচ্ছে। যেহেতু আপনি এক ভাই বললেন আমাদের তো জরুরি ভিত্তিতে ডাকতে পারে ইমার্জেন্সির সময়, আমাদের দায়িত্ব হচ্ছে দে স্টিল রিমেইনস এট দ্য পার্ট অফ দ্য
আর্মি। আর একটা ব্যাপার হচ্ছে কি না, এইসব অফিসার মেজর র্যাঙ্ক না, আমার পরিচয় কি, আমি মেজর, আমি সেনাপতি, আমি কমান্ডার, এই আইডেন্টিটিটা সেনা অফিসারদের সবার সাথে জড়িয়ে আছে। সুতরাং এরা সেনাবাহিনীর বাধ্য নয়, ইমেজ সংকটে পড়তেছে সেনাবাহিনী। জি আর জি সেলিম ভাই, জি আমরা আমরা মনে হয় সবার বক্তব্য একই রকম। তবে আমি সেলিম ভাইয়ের কিছু বক্তব্যের সাথে একটু দ্বিমত মানে আমার একটু পাল্টা পরামর্শ আছে বা অবজারভেশন আছে। সেটা হচ্ছে যে আপনি যেই বিচারপতিদের কথা বলেছেন, বিচারকদের কথা বলেছেন, সেইখানে এক হচ্ছে যারা সৎ আছে তাদেরও ভয় পায়, যেহেতু সেনাবাহিনী তো ম্যাটার করে। আমি নিজে স্বীকার করছি যে আমি বাংলাদেশে থাকা অবস্থায় আমাকে দুবার তুলে নিয়ে যাওয়া হয়েছে ডিজিএফআই থেকে। 2014 সালের 5 জানুয়ারি নির্বাচনের একদিন পরে, অর্থাৎ 6 জানুয়ারি আমাকে নিয়ে যাওয়া হয়েছে। এরপরে আরো একবার নিয়ে যাওয়া হয়েছে খুলনার এক নির্বাচনের নিয়ে একটা নিউজ করার কারণে। তো আমরা কিন্তু তাদের ওটার কোনো জবাব দিতে পারি নাই। গিয়ে আমাদের চোরের মতো গিয়ে সেখানে দেখা করে আসতে হয়েছে। এখন এখানে বসে আছি, তাই সেনাবাহিনীকে নিয়ে সমালোচনা করার সুযোগ পাচ্ছি। দেশে বসে থাকি এটা করা সম্ভব। আরেকটা সমস্যা আছে, কেউ একজন যদি সঠিক কথা বলতে চায়, তাকেই ধরে টান দেওয়া হয়, ওই যে অমুক নারীর সাথে তোমার এটা আছে, এটা বের করে দেবো। ওই যে অমুক জায়গায় ঘুষ খেয়েছো, এজলাসে বসে যে ধান্দা করেছো, ওইটার ফুটেজটা দেখাই দেবো মানুষকে। এখন এই যে আমার সামনে যাদেরকে দেখছেন, ওনাদের সেগুলো নাই, তাই ওনারা কথা বলতে পারছেন। যাদের আপনি যদি যান, যেই ধরনের জেনারেলদের, মেজরদের, কর্নেলদের, এমনকি রিটায়ার্ডদের, তাদের নিয়ে যদি কথা বলেন, তাদের অনেক কিছু আছে, তারা আসবে না, আপনার এইভাবে কথা বলতে পারবে না। আপনি অবাক হবেন, পিলখানার যে হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের সময় সেলিম ভাই, যাদের পরিবারের মানুষ মারা গিয়েছে, আমার পরিবারের থেকে মারা যায়নি, তাদের পরিবারের স্ত্রী সন্তানরা এখন বিচার চায় না। তারা খুব ভালো আছে, তাদেরকে এত সব সুযোগ সুবিধা দিয়ে দেওয়া হয়েছে, এই সুযোগ সুবিধা নিয়ে তারা খুব ভালো আছে, যেই কারণে তারা এটার বিচার চায় না। ওয়াকার যে সুরে কথা বলে, সে একই সুরে কথা বলে। যাই হোক, এইসব কারণগুলো আছে আর কি, যে কারণে হয়তো বা এটা একটু কঠিন হয়। এখন আমাদের সবাইকে একসাথে দাঁড়াইতে হবে ভাই। আমরা এই দেশটার ভালো চাই। আমরা সেনাবাহিনীকে নিয়ে অনেক সমালোচনা করলাম এখানে। মেজর জামাল হায়দার ভাই সবচাইতে পজিটিভ ছিলেন আমাদের অনুষ্ঠানের আগে, যখন আমরা কথা বলছিলাম, তখন উনি বলছিলেন যে শিরোনামটা বোধহয় একটু বেশি জোরালো হয়ে গেল, তো আরেকটু নমনীয় চাচ্ছিলেন বোধহয়, কিন্তু ওনার বক্তব্য সবচেয়ে জোরালো হয়েছে আমাদের আজকে। তো এটাই সত্যি, সত্য বলতে গেলে আপনাকে এইভাবেই বলতে হবে। কর্নেল হাসিনুর রহমান আজকে যে বক্তব্য দিয়েছেন বিবি নূরদের এই সমাবেশে গিয়ে, উনি নিজে বলছিলেন যে আমি যে পরিস্থিতিতে সেখানে গিয়ে পড়েছি, যে আমি কেন আসলাম, আক্ষেপ করছিলেন হাসিনুর ভাই, যে আমি আজকে এখন না বলে উপায় নাই, সবাই একইভাবে কথা বলছে, আমিও তো, আমাকে বলতেই হবে। সো আমার মনে হয় সবাই এক হয়েছে। বিপি নুরুল হক নূরের আমার মনে হয় তিনি যে আওয়ামী প্রেম দেখাচ্ছিলেন গেল কয়েক মাস ধরে, সেখান থেকে তিনিও সুস্থ হয়ে ফিরে আসবেন এবং তিনি সেখান থেকে বের হয়ে আসবেন। আমাদের দেশের যত রাজনৈতিক দল আছে, আমার মনে হয় এক হইতে হবে, ডক্টর ইউনূসকে শক্তিশালী একটা পদক্ষেপ নিতে হবে, চুপ্পু ওয়াকারকে যত দ্রুত সম্ভব আউট করতে হবে। এই দুইটা যত তাড়াতাড়ি যাবে, এই দেশের জন্য ততই মঙ্গল। এবং ফেসিবাদ এখনো পর্যন্ত ভারত থেকে তারা হুমকি ধমকি দিচ্ছে, সেই হুমকি থেকে আমাদের আসু যেই সমস্যা, আমাদের হুমকি, সেটা মোকাবেলার জন্য আমার মনে হয় এই দেশে খুব জরুরি। কিছু বলতে পারি? জি প্লিজ, আমরা খুব অল্প করে বলে শেষ করে দেব। এটা আপনার কথা ঠিকই আছে, যে এই যে দাদা আমাদের জুডিশিয়ারি যাত্রা এত করাপ্ট হবে না। আর এই যে আইসিটি, আপনি মনে করেন যে আপনার এই ইন্ডিভিজুয়াল অফিসারে ব্ল্যাকমেইল করলো, কিন্তু আইসিটি যদি একটা সেনাবাহিনী প্রধানদের ডাকে জবাবদিহিতার জন্য, উনি যদি না যায়, তা বোঝেন যে কি অবস্থাটা হইতে পারে আদালত অবমাননা। তাছাড়া তারপরে কিন্তু এই যে টপ লেভেলে, আমি ছোট্ট একটা উদাহরণ নেই এখানে। এই কিছুদিন আগে একজন ইলিগাল লোকরে ডিপোর্ট করা হয়েছে, কিন্তু তাদের সামান্য প্রসিজার ভুল করে ডিপোর্ট করেছে। প্রেসিডেন্ট ট্রাম্প পর্যন্ত ওই জোরে আনবো না, কিন্তু আদালত অর্ডার দিছে নিয়ে আসো। সুপ্রিম কোর্ট আপিল করেছে, ডিসমিস করে দিছে যে না, ওকে আনতে, ওই অর্ডার ব্যাকেট করা যাবে না। এরপরে ওইটা ফেরত যাওয়ার সাথে সাথে ওই সামান্য ডিস্ট্রিক্ট জাজ সরকারের অর্ডার দিছে 30 দিন, নট এ 1 ডে মোর, ইউ ব্রিং ইট হিয়ার, আদারওয়াইজ ইউ উইল ফেস পানিশমেন্ট। তারা কিন্তু শিগগিরই নিয়ে আসছে সাথে। তারা বলছে তারা আর খুঁজে পাওয়া যাচ্ছে না, আসা যাবে না, দুনিয়ার যেখানে আছে খুঁজে আনো। এইখানে কিন্তু তাকে নিয়ে আসতে হয়েছে মিস্টার গার্সিয়া। তো আমার কথা হচ্ছে কেন্দ্রে, আমাদেরকে 2-4 জন জাজ নাই, তারা উপরে মিলে বলতে পারে না যে, আমি আরো একটু কথা বলি, at the beginning of the formation of the United States, বহু চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। আদালতে গেছে, আদালতের রাজরা বলছেন নাই ডে আইন, সবাই মেনে আসে, আমেরিকান ইউনিয়নটা অর্থাৎ ফেডারেল এই রাষ্ট্রটা যুক্তরাষ্ট্র হয়ে গেল, হয়ে গেল। তা আমাদের কোনো জাজ নাই
উপরে জন্য তাদের কি করবে? সেনাবাহিনী ধরে নিয়ে যাবে? অসম্ভব। একজন সুপ্রিম কোর্টের জাজকে তার অর্ডার দিলে এটা সম্ভব? আপনি দেখবেন যে আর একটা বিপ্লব হয়ে যাবে। না, আর যদি আর একটা দোষ হলো আমাদের রাজনীতিবিদদের, এরা করে কি চোরচুট্টা, নমিনেশন বাণিজ্য করে, ঘুষ খায়, নেয় আর তাবেদারি করে। আসল শত্রু হলো এরা দেশের। এইরা 53 বছর বয়সে এরা একটা সিস্টেম ডেভেলপ করতে পারে নাই। এরা নিজেদের পরে নিজেদের কোনো ফেয়ারনেসটা, নিরপেক্ষতা বজায় রাখতে পারে না। সব তলে তলে চোর চুট্টামি করে। দেখেন ম্যাক্সিমাম লোকেরই কোনো ডিফাইন্ড প্রফেশন নাই যা দিয়ে তার সংসার চলে। এই সবগুলা চাঁদাবাজি ও দুর্নীতির পয়সা এইগুলা এইভাবেই করে। তো দেশপ্রেমের তো কিছু নাই আমি দেখলাম। তবে আমি আশাবাদী একটা কথা বলি, জুলাই বিপ্লবে দেখলাম ছেলেমেয়েরা রুখে দাঁড়াইছে, যদিও একটা মহল তাদেরকে আবার করাপশন করে দিয়েছে, কিন্তু সারা দেশে তো এটা করাপশন করা সম্ভব না। আবারও অল্প দিনের ভিতরে দেখবেন আর একটা বিপ্লব হবে। তার কারণ এই যে ছেলে ওই কি বলে সড়ক আন্দোলনের ছেলেমেয়েরা সড়ক আন্দোলন করেছিল, ওই সময় একটা কথা উঠেছিল এই যে কোমলমতি শিশুদের রাষ্ট্র সংস্কার করতে হবে, এইখানেও ছিল। এখন রাজনীতিবিদরা এসে করলো কি, বললো যে নির্বাচন নির্বাচন, আরে সে গুড়া টিমের নির্বাচন, তো নির্বাচন দিয়ে দেশে দিয়ে হচ্ছে না, নির্বাচন দিয়ে চোর চোরটা বদমাস হচ্ছে ইলেক্টেড, তারা এসে যত প্রকার দুর্নীতি আছে তাই করছে এখানে। এই ইলেকশনটা কি দরকার আমাদের? যে ইলেকশন জাতির স্বার্থ করে না। এই যে ফর্মাল ডেমোক্রেসি, এই যে আইনের একটা ডক্ট্রিন আছে, ফর্ম ওভার সাবস্টেন্স। তার মানে আকারটারে দিয়েছে, সাবস্টেন্সটারে দিয়েছে, দেহটা আছে কিন্তু ভিতরে প্রাণ নাই। প্রাণটা হলো মানুষের কল্যাণ, প্রাণটা হলো রাষ্ট্রীয় কল্যাণ, প্রাণটা হলো সংস্কার, যাতে মানুষের কল্যাণ হয়। সেটা তো আমাদের দেশের রাজনীতিতে নাই। আর এই সমস্ত পচা দুর্গন্ধযুক্ত রাজনীতি সব জায়গায় ছড়াই পড়েছে। আমাদের কোর্ট কাছারিতে জাজরা দেখেন, আইন বাদ দিয়ে কোন দল ক্ষমতা আছে, কারা আসবে সেই অনুযায়ী জাজমেন্ট দেওয়া হয় এর সব জায়গায়। তবে আমার মনে হয় না এই সাকসিডিং জেনারেশন, এই যারা এইখানে আছে 2-4 জন ছাড়া অনেকেই মনে হচ্ছে করাপ্ট হয়ে গেছে। এরপরের গ্রুপ আসবে, সেই সময় দেখবেন যে এই ভুলটা তারা সংশোধন করে নেবে। ইনশাআল্লাহ। আমি 5-10 বছর টাইম দিলাম, আর একটা বিপ্লব আসতেছে। জি ইনশাআল্লাহ। যারা এই ইলেকশনে আসবে তারা মনে হয় না কোনো ভালো কাজ করবে। যারা আসছে তাদের আমরা চিনি, তাদের সব মানুষ টেনে যে তারা কত করাপ্ট। চান্দাবাজির থেকে শুরু করে দুর্বৃত্তায়নের থেকে শুরু করে রাজনীতি, আজকাল সব দলের টপে যারা স্ট্যান্ডিং কমিটির মেম্বার লিডারশিপে আছে তারা কেউই সৎ লোক না, লোক না। আমরা যাব কোথায়, মানে জাতি যাবে কোথায়? তো আর একটা বিপ্লব অবশ্যম্ভাব। জি, আমরা সেই স্বপ্ন দেখি যে আরেকটা বিপ্লব হয়ে যাক। আমরা অনুষ্ঠানের শেষ দিকে কর্নেল জাকারিয়া, আপনি যদি সেলিম ভাইয়ের বক্তব্যের প্রেক্ষিতে কিছু যুক্ত করতে চান। ইলিয়াস ভাই, আমি একটু ইতিহাস স্মরণ করে দিতে চাচ্ছি। আপনি জানেন জেনারেল মঈন উনি কিন্তু পার্টির কাছে সেফ এক্সিট চেয়েছিলেন। উনি তো ফেইলিউর একটা কেস, বিডিআর কার্নেজটা উনি কোনো বিডিআর কার্নেজের সময় উনি কোনো অ্যাকশন নিতে পারেন নাই, আমাদের ভাইদেরকে সেভ করতে পারেন নাই, অফিসারদের সেভ করতে পারেননি। আমাকে শোনা যাচ্ছে? জি জি জি। তো সে কিন্তু সেফ এক্সিট চেয়েছিল পার্টির কাছে। তো আমি স্মরণ করিয়ে দিতে চাই, কেউ যদি মনে করে যে পার্টির কাছে সেফ এক্সিট চাবো এবং আমি যে অন্যায়গুলো করে যাচ্ছি একের পর এক, 5ই আগস্টের পরে 642 জনের মধ্যে 15 জনও কি হত্যাকারী ছিল না, যারা চরম মানবতা বিরোধী অপরাধ করেছে? মনিরুল, হারুন, এরকম অফরাদি, আসাদুজ্জামান স্বরাষ্ট্রমন্ত্রী এবং আরো যত ক্রিমিনাল ছিল, তার ভিতরে কি 15 থেকে 20 জন ছিল না? হ্যাঁ, আমি একটা পয়েন্টে এগ্রি করি, সেই সময় সেনাবাহিনীর ভূমিকা, 642 জন যারা সেনাবাহিনীতে আশ্রয় নিয়েছিল তাদের স্ত্রী সন্তান, তাদের অনেকে বৃদ্ধ পিতামাতাও ছিল, জীবনের ভয়ে তাদেরকে আশ্রয় দিয়েছে, দ্যাটস গুড, ফাইন, এটা মানবতার কাজ করেছে সেনাবাহিনী তখন। কিন্তু এর ঢালাওভাবে সবাইকে ছেড়ে দেওয়া, সবাই চলে যাওয়া, তার ভিতরে 100 জনও কি ছিল না এরকম অপরাধী? এবং তার ভিতরে 15-20 জন আমি যার কথা বললাম যে তারা চরম মানবতা বিরোধী অপরাধ করেছে গত 15 বছর ধরে এদেশের মানুষকে গুম খুনের সাথে যারা জড়িত, হত্যার সাথে জড়িত, তো তাদেরকে কেন ছেড়ে দেওয়া হলো? এইভাবে একটার পর একটা যদি আমরা আনফোল্ড যেভাবে হয়েছে, তাতে কিন্তু এখন আমি বলবো ওইটা বিষয়টা আমি স্মরণ করে দিতে চাই, সেফ এক্সিট পেতে হলে জনগণের কাছে চাওয়া উচিত। মঈনুল আহমেদ যেমন পার্টির কাছে চেয়ে জনগণের কাছে আজকে ধিক্কৃত, নিন্দিত, ঠিক ইতিহাসে একদিন কিন্তু এরকম যদি সেফ এক্সিট কোনো পার্টির কাছে চাওয়া হয়, ফ্যাসিস্টদের পক্ষ নিয়ে, বিদেশি শক্তির পক্ষ নিয়ে
সেফ এক্সিট যদি কোনো পার্টির কাছে চাওয়া হয়, একদিন জনগণের সামনেও তাদের কাঠগড়ায় দাঁড়াতে হবে এবং মনে রাখতে হবে তারা জনঘৃণিত হবে ভবিষ্যতে। থ্যাংক জি, ইউ। জামাল হায়দার স্যার, আপনি শেষ জি ভাই, আমি লাস্টলি যেটা বলতে চাই, যেটা শেখ সেলিম ভাই বলছিলেন, যে আহ, মানে আবার একটা বিপ্লব আসবে, আসলে না, সেভাবে আমি চিন্তা করি না। বিপ্লব আসবে না, এখনো সময় আছে 6 মাস। যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় তবুও 6 মাস। আমরা যারা এই বিপ্লবের সাথে যুক্ত ছিলাম অবসরী দের থেকে, সেটা হচ্ছে এনডিজে, ন্যাশনাল মানে নেক্সাস ডিফেন্স জাস্টিস। তো এখানেই কিন্তু দক্ষ মানুষ আছেন। আমাদের প্রবলেম হচ্ছে দক্ষতায়। এই হয়তো ইন্ট্রিম গভর্নমেন্ট ভাবছে যে মিলিটারিকে কিভাবে হ্যান্ডেল করবে। শুধু আমি বলে দিতে চাই, শুধু হাসান নাসির স্যার এবং হাসিন স্যার, এই দুইজনকে দায়িত্ব দিলেই এই মিলিটারিটাকে দেওয়ার মতো তাদের প্রজ্ঞা কমপ্লিটলি আছে। এবং এছাড়াও ব্রিগেডিয়ার জিয়া, তার শাহিনুর স্যার এবং যারা এনডিজেতে আছে, জাকারিয়া, হান্নান, এন্ড এরা অনেক দায়িত্ব পালন করার মতো মানুষ। চাইলে টেস্ট কেস দক্ষতার বিশাল সংকট। আমরা কিন্তু মিলিটারি নিয়ে আসি। আমলারা তাদের দুর্নীতি গত 13 মাসে কন্ট্রোল করেছে। এমনকি কোনো শ্বেতপত্র বের করেছে, তাদের তো উচিত ছিল, সিনিয়র যারা সচিব তারা তো লিডটা নিতে পারতেন, যে আমার মন্ত্রণালয়ে কি কি খাতে দুর্নীতি হওয়া সম্ভব এবং সেটা প্রতিরোধের উপায়, এরকম একটা পেপার সবাই জমা দেন। দক্ষতার বিশাল প্রবলেম আছে। আমি জানি না এই কথাগুলো সরকারের কোনো মহল থেকে শুনবে কিনা, কারণ তাদেরকে আমি থার্ড পার্টি গভর্নমেন্ট বলি। আমরা আন্দোলন করেছি, ছাত্র জনতা আন্দোলন করেছে, রক্ত দিয়েছে, তাদের কেউ কিছু দেয় নাই, তাদের ওনারশিপ নাই। সেই জুলাই আন্দোলনের ওনারশিপ সরকার প্রধান থেকে শুরু করে তার যে দলবল, তার কারণ নাই, যার কারণে দে উইল নট অ্যাক্ট। এটাই ইকুয়েশন। তারা থার্ড পার্টি কাজ করে যাচ্ছেন, ঠেকার কাজ আমাকে করছেন, ওয়েল অ্যান্ড গুড। উনি সার্বভৌমত্ব রক্ষার জন্য বড় বড় কাজ করেছেন প্রফেসর ইউনূস, বাট তার যে দল সেটা কি অনেক দক্ষ এই সচিবদেরকে, তারপরে তাদের মানে আমলাদেরকে নিয়ন্ত্রণ করা? মানে এটাও তো একটা বড় প্রবলেম। আমরা হয়তো সার্বভৌমত্বের কথা বলবো, গণতন্ত্রের কথা বলবো, বাট গরিবের টাকা অপচয় করা এবং মেরে নেওয়া, সেটাকেও তো কন্ট্রোল করতে হবে। আমার দুইটা জিনিস দরকার, সার্বভৌমত্ব, সুশাসন। আমি বলবো এই জায়গাটাতে কাজ করা উচিত। সুশাসন, সার্বভৌমত্ব আমরা দেখবো, এবং সেনাবাহিনীকে সংস্কার করেই সার্বভৌমত্ব নিশ্চিত করা সম্ভব। আমলা এবং রাজনীতিবিদদেরকে সংস্কারের মধ্যে নিয়ে এসে তাদের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব। অনেক ধন্যবাদ ইলিয়াস ভাই শোতে রাখার জন্য। আপনাদের সবাইকে ধন্যবাদ। প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন। আমরা দেশে একটা সুশাসন আসুক, এবং যারা এখনো পর্যন্ত এই সেনাবাহিনীর ভয়ে নিজের যে দায়িত্ব, সেই দায়িত্ব পালন করতে পারছেন না, আমি বিশেষ করে বলবো যে আইন উপদেষ্টা যিনি আছেন, তিনি আসলে মানে মাঝে মধ্যে তিনার অসহায়ত্বের কথা বলেন, কিছু বিচারক অসহায়ত্বের কথা বলেন, না আমরা পারছেন, না পারলে ছেড়ে দেন। আপনি এখানে বসে থেকে তারপরে দেশের এই বিপ্লবটা ধ্বংস করবেন, এটার তো কোনো দরকার নাই। এখানে যদি নাকি এই যে কিছু আলেমের মুক্তির ব্যাপারে আমেরিকান দূতাবাস নাকি এই তাদের ই করা, আমেরিকা আমার খাওয়ায় নাকি? আমেরিকার কথা আমি শুনবো কিসের জন্য? আমেরিকার লোকজন যায় সেখানে, আপনার একজন ব্যক্তি, আপনি যাকে 16 বছর যাকে আটক করে রেখেছেন, তাকে ছাড়ার পরে আমেরিকার কথা শুনে তার জামিন স্থগিত করছেন কেন? আমেরিকা বললেই তার জামিন স্থগিত করতে হবে নাকি? আপনি আমেরিকারে বুঝান যে তাদেরকে এইভাবে একটা মিথ্যা ইয়েতে তাদের ফাঁসি দেওয়া হয়েছে, তাদের জাজমেন্ট দেওয়া হয়েছে, সেটা বুঝায় তারপরে তাদেরকে যদি মনে করেন কূটনীতিক থেকে বোঝানো দরকার, তাহলে পড়েন। সেটা জন্য তারপর না আমেরিকা কিছু শিরোনামে এসেছে, সংবাদের শিরোনামে এসে কিছু হলেই দূতাবাসের ইয়ে বাড়ে। আর ভাই ছাড়ে দেন, আপনি এত ভয় হলে ছাড়েন না কেন? সমস্যা ওইটা না, সমস্যা হচ্ছে সবারই কারোর মেয়ে নিয়ে, কারোর টাকা নিয়ে নানান ধরনের সমস্যা এদেরকে ধরে রেখেছে, এই কারণে তারা কিছু করতে পারে না। যাকে এসব যদি করেন, আপনারা ডিজিএফআই যেভাবে আপনাদের করে বিভিন্ন ধরনের এই জিম্মি করে তারপরে কাজ করায়, সে একইভাবে দেখেন এই যে গোলাম ময়লা রনি হয়েছে, নূরকে আপনারা চেয়েছেন কাজে লাগাইতে, শেষ পর্যন্ত কিন্তু ফসকে গিয়েছে। আমি জানি না কি হবে, নূরের বিভিন্ন ধরনের জিনিসপত্র তাদের হাতে আছে। আমরাও কিন্তু এক্সপোজ করবো। আমি যদি এখন এই মুহূর্তে কাজ করছি হচ্ছে জায়েদকে নিয়ে, এই যে ডাক্তার জায়েদুর রহমান কচুক্ষেতি, সো এগুলোকে আমরাও এক্সপোজ করবো। কিন্তু আপনারা এই যে ব্রিগেডিয়ার হাসান আছে, তাকে নিয়ে যা ইচ্ছা তাই কথাবার্তা বলেন। এইভাবে মানুষের চরিত্র হনন করা, এটা যদি করতে থাকেন তাহলে কিন্তু সমস্যা করবেন আপনার নিজেরাও। এই পুরো সেনাবাহিনীটার উপরে যারা আছে, তাদের ভেতরে চরিত্রের এত বড় স্খলন হয়েছে, এইটা থেকে বের হইতে হবে আমাদেরকে। যাদের দায়িত্বে না থাকা দরকার, ভাই সরে যান, আপনার সমস্যা আছে, ঠিক আছে, আমি পারবো না। যদি থেকে তারপরে কাজ না করেন, এটার দায়ও কিন্তু আপনাদেরকে নিতে হবে। কর্নেল হাসিনুর, সেলিম ভাই কিছু বলছিলেন নাকি? হ্যাঁ, না আমি একটু কমেন্ট করতে চাই। ওই যে ল মিনিস্টারের যে আমেরিকা অসন্তুষ্ট হবে এই ব্যাপারে, আচ্ছা, জি হাসিনুর ভাই, জি বলেন। জি, অলরেডি কিন্তু অধ্যাদেশ বাইর হয়েছে বিচারের জন্য। এখানে কিছু রকম গরিমসি করা কায়দা নাই। এটা পরিষ্কার করে বলেছে, যারা ভাঙছে, মানে গুমের আলামত নষ্ট করছে, তাদের জন্য দণ্ড কত বছর, কত টাকা জরিমানা পরিষ্কার করে দেওয়া আছে। এখান থেকে বেরিয়ে আসার কোনো কায়দা নাই। একদম করে ইউএন এর প্রেসক্রিপশনে দেওয়া, সুতরাং এখান থেকে কিছু করার সেনাবাহিনী প্রধানের কোনো ক্ষমতা নাই। তো খালি হয়তো আগে আইন ছিল না, তারপরও অনেক প্রেরণ করে ভাই যেটা বলছেন আছে। এখন আমি মনে করি ভাই, আমাদের সবার সত্য হওয়া উচিত সেনাবাহিনী ভাবমূর্তি রক্ষা করার জন্য। আমাদের যারা জেনারেল এখন যারা বসে আছেন, প্লিজ আমি অনুরোধ করে আপনার কথা বলেন, সেনাবাহিনী ভাবমূর্তি রক্ষা করেন।
কোটি কয়েক লোকের জন্য সেনাবাহিনী ভাবমূর্তি নষ্ট হইতে পারে না। এটা আমাদের সেনাবাহিনী করবে সেনাবাহিনী। ধন্যবাদ ভাই। হাসিনুর ভাই, ইলিয়াস ভাই, আমি একটু বলতে পারি? সেলি শেষ করেন যে আপনি শেষ করেন। হাসিনুর ভাই, সেনাবাহিনী আমি বলবো যে এই দেশের মানুষের অন্তরে অন্তরে। একটু আগে এক ভাই বলছিল এই সেনাবাহিনীর জন্যই বাংলাদেশ স্বাধীন হয়েছে। জিয়া যখন ঘোষণা দিচ্ছিল তখন পাকিস্তান সেনাবাহিনীর শৃঙ্খলা খণ্ড বিখণ্ড হয়ে মুক্তি বাহিনীর জন্ম নেয়। তো সেনাবাহিনী অত্যন্ত গর্বের জায়গা, সবাই সেনাবাহিনীর ভালোবাসে, এ নিয়ে ভুল বোঝাবুঝির কোনো নাই। কিন্তু কতিপয় সেনা অফিসারের জন্য যে সেনাবাহিনীর ভাবমূর্তি নষ্ট হচ্ছে, এটা অত্যন্ত বেদনাদায়ক। আপনাদের জন্য বেদনাদায়ক, আমাদের জন্য বেদনাদায়ক, এইটার রাষ্ট্রীয়র জন্য বেদনাদায়ক, সার্বভৌমত্বের জন্য বেদনাদায়ক, হুমকির মুখে পড়ছে। আপনি চিন্তা করতে পারেন যদি সেনা ক্যান্টনমেন্টের রোয়ার অফিস থাকে, এটা কোন দেশে দেখাইতে পারবেন? যাই হোক, বেশি না বললে ওটা অনেকেই বলছে। আমি বলবো যে এই যে আসিফ নজরুল সাহেব, উনি ল অ্যাডভাইজার, উনি যদি বলে আলেমদের বিচার করলে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে বসে ভিডিওটি দেখেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা জানাচ্ছি। প্রিয় দর্শক, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং বুঝতে পেরেছেন বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়ে আলোচনা করা হলো। বাংলাদেশের যে অবস্থা, সেই অবস্থা নিয়ে আলোচনা করা হলো। বাংলাদেশের কঠিন একটি সময় পার করছে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ডক্টর মোহাম্মদ ইউনূস যেভাবে দেশ চালাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন যে দেশের মধ্যে অরাজকতা তৈরি হয়ে আছে। দেশের এখনো মহব্বত যে শব্দটি, সেই শব্দটি এখনো রয়েছে। এই একটি কঠিন পরিস্থিতি পার করছে। আর আমি আগে বলেছি যে আমার এই ইউটিউব চ্যানেলে সকল ধরনের, সকল দল, সকল মত, সবার ভিডিও কিন্তু আমরা আপলোড করব এবং সবার মতামত এখানে জানাবো এবং সর্বদলীয় মত, যারা বিএনপি, জামাত, এনসিপি, আওয়ামী লীগ, যারা আসলে যাই বলছেন সকল বিষয় এখানে উপস্থাপন করা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।